আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে আই গেস। তো আমরা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন দেখতেছিলাম, ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার, তাই না? তো ডাবল সাইড ব্যান্ড, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? স্যার একটা কোয়েরি ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ফাইনালে কি স্যার মিডের সিলেবাস অ্যাড হবে? আহ হোপফুলি হবে না, হোপফুলি হবে না, এটা কনফার্ম করে আপনাদের বলবো না, এখনই ঠিক বলতে পারছি না। হোপফুলি মিডের সিলেবাস থাকবে না, ঠিক আছে? এটা আমি অন্য স্যার যিনি আছেন ওনার সাথে একটু ডিসকাস করে তারপরে আপনাদের কনফার্ম করে বলতে পারবো। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, দেখা যাচ্ছে আই গেস। ওকে, তাহলে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন দেখছিলাম, ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার। তো এই ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ারের আমরা থিওরি পার্টটুকু দেখেছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে জেনারেশন, হ্যাঁ, মানে মডুলেশন আমরা কিভাবে করব, সেই সার্কিটটা তো আমাদের লাগবে তাই না? সেই সার্কিটটা দেখতে কেমন সেগুলো আমরা দেখবো। তো ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ারে কি ছিল, যে আমাদের একটা মেসেজ সিগন্যাল থাকতো আর হচ্ছে আমাদের একটা ক্যারিয়ার সিগন্যাল থাকতো। তো এদের মধ্যে আমরা মডুলেশন করতাম। মডুলেশন মানে কি ছিল, যে আমরা মেসেজ সিগন্যালটাকে দিয়ে ক্যারিয়ারটাকে চেঞ্জ করবো, তাই না? ক্যারিয়ারটাকে চেঞ্জ করবো যাতে করে ওই ক্যারিয়ারটাকে আমরা পাঠাতে পারি লং ডিস্টেন্স, মানে ট্রান্সমিশন আর কি, সিগন্যাল ট্রান্সমিশন বা ডেটা ট্রান্সমিশন যেটাই হোক করতে পারে। তো এগুলোর এক্সপ্রেশন আপনারা দেখেছেন, পরীক্ষিত লিখেছেন আই গেস। ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস আমরা দেখেছি, টাইম ডোমেইন অ্যানালাইসিস দেখেছি, এই রিলেটেড ম্যাথও আপনারা দেখেছেন, মডুলেশন ইন্ডেক্সও দেখেছেন, মনে আছে আই গেস। সিঙ্গেল টোন, সিঙ্গেল টোন সিগন্যালের জন্য কেমন সেটা আমরা দেখেছিলাম, মাল্টি টোন সিগন্যালের জন্য কেমন সেটাও আমরা দেখেছিলাম, তাই তো? মানে আমাদের মেসেজ সিগন্যালে যদি একাধিক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে তাহলে তার জন্য মডুলেশনটা কেমন টাইপের হবে সেটাও আমরা দেখেছিলাম। আচ্ছা, তো আজকে আমরা যেখান থেকে স্টার্ট করতে চাই সেটা হচ্ছে যে, একটা নতুন পেজ খুলি একটু। আজকে আমরা যেখান থেকে স্টার্ট করতে চাই সেটা হচ্ছে, ওকে, আমাদের জেনারেশন, হ্যাঁ, জেনারেশন অফ এএম সিগন্যাল। জেনারেশন বলতে আমরা বুঝাচ্ছি এই যে আমরা এতক্ষণ তো যা কথাবার্তা বললাম সব তো ইকুয়েশনে কথাবার্তা বললাম তাই না? ইকুয়েশনে কথাবার্তা বলার অর্থ হচ্ছে কোনো সার্কিট বা ফিজিক্যাল কোনো কিছু নিয়ে কিন্তু আমরা এখনো কথা বলিনি তাই না, জাস্ট এক্সপ্রেশন গুলো দেখেছি বা কিভাবে কি করা যায় সেইগুলো নিয়ে কথা বলেছি। তো এখন হচ্ছে আমরা সার্কিটই দেখবো, মানে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে জেনারেশন, জেনারেশন অফ এএম সিগন্যাল। আমরা ওই যে ফাইটা যে জেনারেট করেছিলাম, ফাই এএমটি, ওই এক্সপ্রেশনটা আসলে কিভাবে পেতে পারি। তো ওইটা পাওয়ার আহ, কয়েক রকম উপায় আছে। কয়েক রকম উপায়ের মধ্যে আমরা নর্মাল যেটা সেটাই দেখবো, ওটা হচ্ছে একটা সুইচিং মডুলেটর ইউজ করে, হ্যাঁ, এই এএম জেনারেশনের যে প্রথম উপায় সেটা হচ্ছে সুইচিং মডুলেটর ইউজ করা। আচ্ছা, সুইচিং মডুলেটর কি জিনিস, এখানে আপনাদের একটু সিগন্যালস এন্ড সিস্টেমস এর কিছু জিনিসপত্র রিকল করতে হবে। সিগন্যালস এন্ড সিস্টেমস এর জিনিসপত্র বলতে আহ ওই যে আমরা, আচ্ছা বলতেছি একটু, আগে লিখি তারপরে। ফুরিয়ারের জিনিসপত্র একটু লাগবে, বা ফুরিয়ার বাদেও কিছু জিনিসপত্র লাগবে। আচ্ছা, তো এই সার্কিট ডায়াগ্রামটা দেখতে যেমন হবে একদম সহজ ভাবে যদি আমরা আঁকায় ফেলতে চাই, তারপরে আমি ব্যাখ্যা করছি সার্কিটটা আসলে কিভাবে কাজ করবে। ফার্স্ট অফ অল, আচ্ছা, ফাই এমটির এক্সপ্রেশনটা কেমন ছিল সেটা একটু আগে লিখি, তাইলে আমরা রিলেট করতে পারবো। আমাদের ফাই এমটির এক্সপ্রেশনটা ছিল হচ্ছে কি ছিল, কেউ একজন বলেন তো? এটা ছিল হচ্ছে সিটি প্লাস এমটি কজ ওমেগা সিটি, এরকম ছিল না? সিটিটা ছিল আমাদের ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল মানে এসি কজ ওমেগা সিটি। আর এমটিটা ছিল আমাদের মেসেজ সিগন্যাল, তার সাথে ক্যারিয়ারের কোসাইন পার্টটা আমরা গুণ করতাম। এটা ছিল আমাদের মডুলেটেড সিগন্যালটার এক্সপ্রেশন। তো এই জিনিসটাই কিভাবে জেনারেট করবো তেমন একটা সার্কিট আমরা চাই, ঠিক আছে? এরকম একটা সার্কিটের জন্য যেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সুইচিং মডুলেটর। তার জেনারেল সার্কিট ডায়াগ্রামটা দেখতে হচ্ছে এই টাইপের।
একটা ডায়োড আমরা ব্যবহার করব। এখানে দেখতেই পাচ্ছি যে দুইটা সোর্স আমাদের লাগতেছে, তাই না? আহ আচ্ছা, এইটাকে আরেকটু অন্যভাবে লেখা যেত। ধরেন এই এক্সপ্রেশনটাকে যদি আমি আরেক লাইন ভেঙে লিখি, এটাকে লিখতে পারতাম এসি কজ ওমেগা সিটি, মানে ক্যারিয়ারটাকে আমরা লিখতে পারতাম এভাবে, প্লাস এই পার্টটাকে এমটি কজ ওমেগা সিটি। তাহলে এখান থেকে যদি আমি ওমেগা সিটি কমন নিয়ে নিই, তো বা যদি ইয়েকে কমন নিয়ে নিই, কি বলে, আহ ধরেন যে কোনো একটা পার্টকে চাইলে কমন নিয়ে নিতে পারি আর কি। কমন নিয়ে নিতে পারি, অথবা এইভাবেও রাখতে পারি। এরকমই থাকে, পুরোটা থাকে এরকম, কমন না নিয়ে এক্সপ্রেশনটা বুঝতে সুবিধা হবে। আর আমরা এই পাশে একটা সোর্স ব্যবহার করব, যেটি হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। আর আরেকটা সোর্স ব্যবহার করব, যেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। দুইটা জিনিসকে আমরা সিরিজে ব্যবহার করতেছি। হ্যাঁ, মূলত আমাদের এই যে এসি কজ ওমেগা সিটি, এই জিনিসটা আসলে কি? এটা তো একটা এসি সিগন্যাল আসলে, তাই না? মানে একটা এসি সোর্স, এসি ভোল্টেজ সোর্স। এই এসি কজ ওমেগা সিটিটা আসলে কি? আমরা 2 ও 3 তে এই টাইপের জিনিসপত্র নিয়ে ডিল করছি না, যে এটা মূলত একটা এসি সিগন্যাল আসলে, তাই না? Excuse me, একটুখানি। আচ্ছা, হ্যাঁ, সরি। তো আমাদের এই একটা এই এসি কজ ওমেগা সি, এটা তো মূলত একটা সাইন ওয়েভ বা কজ ওয়েভ, মানে এসি সিগন্যাল, তাই না? নর্মাল যেসব সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম আমরা পড়ছিলাম, ভোল্টেজ সোর্স সহজভাবে যদি বলতে চাই। তো এইখানে আমাদের জিনিসটা ওরকমই। এই এমটি যেটা মেসেজ সিগন্যালটা, এটাকে আমরা একটা সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, যে এই সিগন্যালটা, মনে করেন আহ, আমাদের কথা যদি হয়, কথার কথা মানে আমরা ভয়েস ট্রান্সমিট করতে চাই, এই এমপিটা হচ্ছে আমাদের ভয়েস। তো ভয়েস যদি আমি ট্রান্সমিট করতে চাই, ভয়েস গুলো আসলে কিভাবে আমরা ভোল্টেজে জেনারেট করি, মানে আমার কথাটা ভোল্টেজে আসে কিভাবে, আমরা মাইক্রোফোন ইউজ করি, তাই না? মাইক্রোফোন গুলোকে বলা হয় হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার কি করে, আহ, মনে করেন কোনো একটা ফিজিক্যাল অ্যাট্রিবিউটকে ভোল্টেজ বা কারেন্টে কনভার্ট করতে পারে। যেমন ট্রান্সডিউসারের একটা সহজ উদাহরণ হচ্ছে এই যে মাইক্রোফোন। হ্যাঁ, যে আমরা যে কথা বলতেছি, কথা বলার কারণে আমাদের এখানে এয়ারের কম্প্রেশন হচ্ছে, এক্সপেনশন হচ্ছে, তাই না? বাতাস সংকুচিত প্রসারিত হচ্ছে। তো ওইখান থেকে ওই মাইক্রোফোনের যেই রিসিভার পার্টটা আছে, হ্যাঁ, ওইখান থেকে ও আমাদের কথাটাকে ভোল্টেজ সিগন্যালে কনভার্ট করতে পারে। ট্রান্সডিউসারের সহজ মানে হচ্ছে যে সে ভোল্টেজ বা কারেন্টে কনভার্ট করতে পারে কোনো একটা ফিজিক্যাল প্যারামিটার। তো এই এমডিটা হচ্ছে মনে করেন একটা মাইক্রোফোন, সেই মাইক্রোফোন থেকে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি, মূলত আলটিমেটলি তখন আমরা একটা ভোল্টেজই পাই। ভোল্টেজটাকে তো আমরা ট্রান্সমিট করি। আমাদের এই মেসেজ সিগন্যালটা আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আর ক্যারিয়ারটা তো একটা ভোল্টেজ সোর্সই, আমরা বললাম এসি কজ ওমেগা সিটি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যারিয়ারটা, ঠিক আছে? এটা হচ্ছে এসি কজ ওমেগা সিটির ক্যারিয়ারটা। তারপর আমরা একটা ডায়োড ব্যবহার করতেছি, একটা ডায়োডের ভেতর দিয়ে পাস হচ্ছে সিগন্যালটা। এরপর একটা রেজিস্টার থাকবে। এই রেজিস্টারটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, রেজিস্টার থাকবে। আর আমরা তারপর একটা ফিল্টারিং করবো। হ্যাঁ, ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করবো। আমি সার্কিটটা ব্যাখ্যা করবো, হ্যাঁ, কিভাবে কাজ করছে সেটা বলবো। আমার লাইন সব আজকে বাঁকা হয়ে যাচ্ছে, আমার সিটিং পজিশন ঠিক নাই। আচ্ছা, ব্যান্ড পাস ফিল্টারে একটা ফ্রিকোয়েন্সি থাকবে। আচ্ছা, ব্যান্ড পাস ফিল্টার সম্পর্কেও বিস্তারিত বলবো। এটার ফ্রিকোয়েন্সি ওমেগা সি থাকবে আর কি আমাদের। ওমেগা সি
হচ্ছে তার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এখান থেকে আমরা ফাইনালি আউটপুটটা নিয়ে নিই। সিম্পল সার্কিট অপারেশনটা এখন একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, আলটিমেটলি এইখান থেকে আমরা যেটা পাবো আউটপুটটা, সেটাই হবে হচ্ছে আমাদের, যদি বলতে চাই ফাই ফাই এএমটি জিনিসটা আমরা এখান থেকেই পাবো আউটপুটে এসে। ঠিক আছে, ফাই এএমটির মতন একটা জিনিস পাবো, এক্সাক্ট সেম পাবো না, ওটার মতন একটা জিনিস আমরা পাবো। আচ্ছা, তো এখন কোথায় কি আছে একটু আমি বলার ট্রাই করি আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে যদি একটু আমরা খেয়াল করি, এই সার্কিটে একটা এই ডায়োডটাই মেইন অপারেশনটা প্লে করতেছে। এই ডায়োডটাকে আমরা বলি হচ্ছে সুইচিং মডুলেটর। সুইচিং মডুলেটর মানে কি? ফার্স্ট অফ অল, একটা ডায়োডকে আমরা সুইচের মতন কাজ করাতে পারি। আবার একটুখানি বলি, একটা ডায়োডকে আমরা সুইচের মতন কাজ করাতে পারি। বলেন তো একটা ডায়োড আসলে কখন সিগন্যালকে পাস করতে দেয় আর কখন পাস করতে দেয় না? ধরেন আমি যদি একটা সিগন্যাল আঁকানোর ট্রাই, একটু কাইন্ডলি রেসপন্ড করি। হ্যাঁ, একটা ডায়োড আসলে সিগন্যালের কোন পার্টটুকুকে পাস করতে দেয়? মনে করেন আমি যদি এরকম একটা সিগন্যাল আঁকাই, তো এই সিগন্যালের কোন পার্ট গুলো ডায়োড পাস করতে দিবে আর কোন পার্ট গুলো ডায়োড পাস করতে দিবে না? ডায়োড আসলে যদি আমরা রেকটিফায়ার হিসেবে চিন্তা করতে চাই সহজভাবে, বলেন তো। হ্যালো। আচ্ছা, যাই হোক, কথাবার্তা বলবেন না, না বললে কেমনে হবে? তো যেটা বলতে চাচ্ছি, ডায়োডটা হচ্ছে যে উপরের পার্ট গুলো পাস করতে দেয়, তাই না? ডায়োডকে যখন আমরা একটা রেকটিফায়ার হিসেবে ব্যবহার করি, তখন ডায়োড হচ্ছে উপরের পার্ট গুলোকে পাস করতে দেয়, এই নিচের পার্ট গুলোকে রেকটিফাই করে দেয়, তাই না? এই পার্ট গুলো কিন্তু আর যেতে পারে না। তার মানে সহজভাবে যদি আমি বলতে চাই যে আমাদের ওভারঅল টোটাল সিগন্যালটা যদি পজিটিভ থাকে, তাইলে হচ্ছে সিগন্যালটা ডায়োডের ভেতর দিয়ে পাস করতে পারবে। আর যদি সিগন্যালটা পজিটিভ না থাকে, মানে সিগন্যাল ভ্যালু যদি নেগেটিভ থাকে, রেকটিফায়ার হিসেবে ডায়োড যখন কাজ করে তখন ওইটা আসলে পাস হইতে পারে না। তো এরকম যদি হয়, ডায়োডকে আমরা একটা সুইচ হিসেবে চিন্তা করতে পারি। সুইচ মানে কিরকম? সহজভাবে যদি আমি বলতে চাই, ডায়োডকে আমরা সুইচ হিসেবে চিন্তা করতে পারি ইন আ সেন্স যে ডায়োডের অ্যাক্রসে যখন একটা সার্টেন ভোল্টেজের চেয়ে বেশি থাকে তখন ডায়োড অন হয়, একটা সার্টেন ভোল্টেজের চেয়ে কম থাকলে তখন ডায়োড অফ হয়ে যায়। হ্যাঁ, সুইচ বলতে আমরা কি বুঝি? ধরেন সুইচ তো ২ রকম হতে পারে। সুইচ হতে পারে এক মেকানিক্যাল সুইচ। মেকানিক্যাল সুইচ মানে যেগুলো আমরা হাত দিয়ে আ ঠেলা ধাক্কা দিয়ে বন্ধ করি আরকি। সুইচ যদি বলতে চাই, সুইচ তো মূলত ২ রকম হতে পারে আমাদের পার্সপেক্টিভ থেকে। একটা হতে পারে টিপিক্যাল, যেগুলো আমরা মেকানিক্যাল সুইচ বুঝি। মানে আমাদের লাইট ফ্যানের সুইচ যেগুলো আরকি। যেগুলো অন অফ করতে ফোর্স দিতে হয়। হ্যাঁ? মেকানিক্যাল ফোর্স এপ্লাই করতে হয়। আর আরেক ধরনের সুইচ হচ্ছে ইলেকট্রনিক সুইচ। ইলেকট্রনিক সুইচ বলতে কি বুঝি? বলেন তো। ইলেকট্রনিক সুইচ বলতে আমরা বুঝি হচ্ছে, যেমন ধরেন আমরা মসফেট দিয়ে ইলেকট্রনিক সুইচ এপ্লাই করতে পারি, অথবা বিজেটি দিয়ে ইলেকট্রনিক সুইচ আমরা এপ্লাই করতে পারি। মানে মসফেট বা বিজেটি এদের ক্ষেত্রে কি হয়? মসফেটের ক্ষেত্রে একটা সার্টেন ভোল্টেজের চেয়ে যদি মসফেটটা বেশি ভোল্টেজ পায় তখন মসফেটটা অন হয়। সার্টেন ভোল্টেজের চেয়ে কম পেলে মসফেটটা অফ হয়ে যায়। তাই না? কাজেই এগুলো হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট কন্ট্রোল। এই মেকানিক্যাল সুইচকে কন্ট্রোল করতে আপনার ফোর্স লাগবে, আর ইলেকট্রনিক সুইচকে কন্ট্রোল করতে আপনার ভোল্টেজ লাগবে বা কারেন্ট লাগবে। ঠিক আছে? ওগুলো ফোর্স দিলে অন অফ হয়, এগুলো একটা সার্টেন ভোল্টেজ দিলে অন অফ হয়, অথবা একটা সার্টেন কারেন্ট দিলে অন অফ হয়। তো ডায়োডটাকেও আমরা সর্ট অফ একটা সুইচের মতন চিন্তা করতে পারি। সর্ট অফ, আসলে ডায়োড পুরোপুরি সুইচ বলা ঠিক হবে না, ইন আ সেন্স আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, ইন আ সেন্স চিন্তা করতে পারি কেন? যেটা বললাম যে এই যে একটা সার্টেন ভোল্টেজ, ধরেন এই সার্টেন ভোল্টেজের চাইতে যখন আমি বেশি ভোল্টেজ দিচ্ছি তখন ডায়োডটা অন হবে আর সিগন্যাল পাস করতে পারবে। আর যদি সার্টেন ভোল্টেজের চেয়ে কম হয় তখন আর সিগন্যাল গুলো পাস করতে পারবে না, ওই সিগন্যাল গুলো কেটে যাবে, তাই না? এই পোর্শন গুলো কেটে যাবে, বাদ পড়ে যাবে। আচ্ছা, তো এই জন্য ডায়োডকে আমরা একটা সুইচ হিসেবে চিন্তা করতে পারি, এবং যেহেতু আমরা এখানে ডায়োডটাকেই মূলত ব্যবহার করছি তাই সার্কিটটাকে আমরা বলি হচ্ছে সুইচিং মডুলেটর। মানে এই মডুলেটরটা হচ্ছে এমন একটা মডুলেটর যেটা ডায়োডকে একটা সুইচ হিসেবে ব্যবহার করে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আহ
কিভাবে এই সুইচ কে আমরা ব্যবহার করব। এই সুইচকে আমরা ব্যবহার করব হচ্ছে এখানে তো মূলত দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে আছে, তাই না? এই এসি কজ ওমেগা সিটি আর এই এমটি, দুইটা ভোল্টেজ সোর্স যেহেতু সিরিজে আছে, এরা সিম্পলি অ্যাড হয়ে যাবে, এদের ইফেক্ট সিম্পলি অ্যাড হয়ে যাবে, তাই না? দুইটা ভোল্টেজ সোর্সের ইফেক্ট সিম্পলি যোগ হয়ে যাবে। তো যোগ যদি হয়ে যায়, যোগ হয়ে যাওয়ার পর যদি সিগন্যালটা বড় থাকে, গ্রেটার দেন 0 থাকে, তাহলে ডায়োডের ভিতর দিয়ে পাস করতে পারবে। এই দুটো যখন যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাওয়ার পর তার মানে আমাদের এখানে যদি মনে করি ডায়োডের ইনপুট, এখানে যে আমরা দুইটা টার্মিনাল দিই মনে করেন, এই ডায়োড টার্মিনালের ইনপুট যদি আমি চিন্তা করতে চাই, এ এ প্রাইম, এই দুইটা টার্মিনাল যদি আমি চিন্তা করি, এই ডায়োড টার্মিনালের ইনপুট হচ্ছে, যদি বলতে চাই ইনপুট এট ডায়োড, হ্যাঁ, তো ইনপুটটা আসলে হচ্ছে সিম্পলি এই দুইটা সিগন্যালের যোগফল, এমটি প্লাস এসি কজ ওমেগা। ঠিক আছে, এই দুইটা সিগন্যালই ডায়োডের ভেতর দিয়ে যাবে, এবং যাওয়ার সময় যখন সিগন্যাল ভ্যালু 0-র চাইতে বড় হবে তখন সিগন্যালটা পাস করতে পারবে, আর যখন ছোট হবে তখন পাস করতে পারবে না। এখন কথা হচ্ছে এই ডায়োড দিয়ে যখন পাস হবে, আমরা তো বললাম ডায়োডটাকে আমরা একটা সুইচের মতন চিন্তা করতে পারি। তো সুইচের মতন চিন্তা করলে এই ডায়োডের অন অফ হওয়াটাকে যদি আমরা বলতে চাই ডায়োড অ্যাজ আ সুইচ, যদি বলতে চাই, তো একটা সুইচের জন্য ওয়েভ ফর্ম আসলে কেমন, একটা সুইচ যে অন অফ হবে, এই অপারেশনটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি? এটাকে আমরা চিন্তা করতে পারি হচ্ছে, ধরেন সুইচের জন্য কমন যে ওয়েভ ফর্ম, আমরা যে কোনো সুইচের জন্য একটা সুইচ যদি অন অফ হয়, সেইটাকে আমরা একটা ধরেন রেক্ট্যাঙ্গুলার পালস দিয়ে দেখাতে পারি। আমার কথা না বোঝা গেলে প্রশ্ন করবেন কিন্তু, হ্যাঁ। ধরেন এই একটা সময় অন থাকলো সুইচ, আর কি সুইচের জন্য আমরা যেটা করতে পারি, একটা সময় অন থাকলো, তারপর আবার ধরেন অফ থাকলো, তারপরে আবার অন, অফ হলে এটা 0 হয়ে যাচ্ছে, ভোল্টেজ নাই, তারপরে আবার অন। আচ্ছা, কপি করি আমি, অন অফ হতে থাকবে এরকম, তাই না? আবার হয়তো অন হবে, আবার অফ হবে, এরকম একটা পালসের মতন আমরা পাবো। এটাকে আমরা বলি হচ্ছে পালস ট্রেইন টাইপের জিনিসপত্র বলি। হ্যাঁ, পালস ট্রেইন বলতে যে অনেকগুলো পালস এরকম কন্টিনিউয়াসলি যাচ্ছে ট্রেইনের মতো। এটা একটা সুইচের জন্য কমন ওয়েভফর্ম। হ্যাঁ, তো যদি টাইম হয়, ধরেন এই ওয়েভফর্মটাকে আমরা সুইচের জন্য WT বলতেছি। তো এই সুইচের জন্য যে ওয়েভফর্মটা, যেটাকে আমরা বলছি একটা পালস ট্রেইন, এই পালস ট্রেইনের এক্সপ্রেশনটা যদি আমরা আর কি ফুরিয়ার ডোমেইনে চিন্তা করি, কেউ আমাকে বলতে পারেন একটা স্কোয়ার ওয়েভকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, সেখানে কতগুলো ফ্রিকোয়েন্সি আমাদের লাগে? আপনারা সিগন্যালস এন্ড সিস্টেমসে গিবস ফেনোমেনন সম্পর্কে পড়েছিলাম, মনে আছে? গিবস ফেনোমেনন বা এই টাইপের কিছু। ধরেন আমাদের যদি একটা নর্মাল সাইন ওয়েভ থাকে, তো তার একটা ফ্রিকোয়েন্সি থাকে, তাতে সমস্যা নেই। ধরেন এটা একটা হয়তো ফ্রিকোয়েন্সি আছে, হয়তো 1 কিলোহার্টজ। তারপর ধরেন আরেকটা সাইন ওয়েভ যদি আমি চিন্তা করি আগের চাইতে আরেকটু ঘন ঘন, তাহলে এইটারও ধরেন একটা ফ্রিকোয়েন্সি, তাহলে এটার ফ্রিকোয়েন্সি আগের চেয়ে হায়ার হবে, লেটস এটা 100 কিলোহার্টজ। ধরেন একটা সাইন ওয়েভ যদি থাকে আরেকটু ওয়াইড স্প্রেড, তাহলে এটার ফ্রিকোয়েন্সি আরো কম, মনে করলাম এটা ফ্রিকোয়েন্সি হয়তো 100 হার্টজ। হ্যাঁ, তো তাহলে যেটা আমি বলতে চাচ্ছি, এখানে একটা সাইন ওয়েভ যখন নর্মালি থাকে তার একটা ফ্রিকোয়েন্সি থাকে। তো আমরা ফুরিয়ার সিরিজ সম্পর্কে পড়ছিলাম যে কোনো পিরিয়ডিক সিগন্যালকে চাইলে একাধিক সাইন ওয়েভের সামেশন আকারে প্রকাশ করা যায়, তাই না? তাহলে ধরেন এরকম যদি একটা ওয়েভ ফর্ম থাকে, এখানে একাধিক ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করবে, এই সিগন্যালটা হয়তো অনেকগুলো সাইন ওয়েভ যদি আমি যোগ করি, তাহলে এই সিগন্যালটা আমি প্রকাশ করতে পারবো। হয়তো একটা আমার 10 হার্টজের সাইন ওয়েভ লাগবে, একটা 1K সাইন ওয়েভ লাগবে, হ্যাঁ,
100k সাইন ওয়েভ লাগবে। এবং অনেকগুলো সাইন ওয়েভ যদি আমরা যোগ করি তখন হচ্ছে আমরা একটা পিরিয়ডিক সিগন্যালকে প্রকাশ করতে পারবো। তাহলে এই যে স্কোয়ার ওয়েভটা আছে এটাও তো একটা পিরিয়ডিক ওয়েভ, তাই না? এটাও তো একটা পিরিয়ডিক ওয়েভ। ফুরিয়ার সিরিজ কি ছিল একটু আপনাদের রিকল করাই দিই, এটা আমি কোথায় বলার ট্রাই করছিলাম একদিন। এটা একটা আপনারা একটু ঘাটাঘাটি করলে এগুলা বেশ ভালো ভালো সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, বেশ ভালো ফিল পাওয়া যায়। ফুরিয়ার সিরিজ নিয়ে কোথায় বলেছিলাম, ব্যান্ডউইডথে বলেছিলাম। তাই না, যে ধরেন আমাদের এরকম যদি একটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম থাকে, এই পিরিয়ডিক ওয়েভ ফর্মটাকে আমরা ফুরিয়ার সিরিজ অনুযায়ী চিন্তা করতে পারি যে অনেকগুলো সাইন ওয়েভের যোগফল আকারে। হ্যাঁ, এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের মেইন সিগনিফিকেন্স, যে কোনো পিরিয়ডিক সিগন্যালকে একাধিক সাইন ওয়েভের সামেশন আকারে প্রকাশ করা যায়। তো এটা যদি হয় অবস্থা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা স্কোয়ার ওয়েভকে যদি আমি প্রকাশ করতে চাই, একটা স্কোয়ার ওয়েভকে প্রকাশ করার জন্য আমার কতগুলো সাইন ওয়েভ লাগবে? হ্যাঁ, তো এই জিনিসটাই গিবস ফেনোমেনন বলতে একটা জিনিস ছিল, যে একটা স্কোয়ার ওয়েভকে যদি আমি প্রকাশ করতে চাই, ওই স্কোয়ার ওয়েভটাকে প্রকাশ করতে হলে ইনফাইনাইট নাম্বার অফ সাইন ওয়েভস লাগবে। ঠিক আছে, মানে অসীম সংখ্যক অনেকগুলো সাইন ওয়েভ লাগবে, যাদেরকে যদি আমি কন্টিনিউয়াসলি যোগ করতে থাকি তাহলে আমি একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে পারবো, এরকম পিরিয়ডিক পালস ট্রেন স্কোয়ার ওয়েভ। ওইটাকে বলা হয় হচ্ছে গিবস ফেনোমেনন। হ্যাঁ, গিবস ফেনোমেনন বলে যে আপনি যতই পারফেক্টলি একটা স্কোয়ার ওয়েভ এভাবে জেনারেট করতে চাইবেন অনেকগুলো সাইন ওয়েভ দিয়ে, আপনাকে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ সাইন ওয়েভ যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু ছোট্ট করে আপনাদের এটা দেখাই, আমি এই জিনিসটা আগেও দেখানোর ট্রাই করছিলাম ওদের ওই জানি ছিল, দেখি আমি খুঁজে পাই কিনা। আহ আচ্ছা, এই গেছে, এটা দিয়ে দেখাতে পারবো। কোথায় জানি ছিল, আচ্ছা না এটা না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের একটু দেখাবো না, হ্যাঁ আমি খুঁজে বের করে রাখবো না। মানে মোদ্দা কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, যখনই আমাদের একটা স্কোয়ার ওয়েভ থাকবে এখানে আপনার ইনফাইনাইট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি লাগবে যদি একটা স্কোয়ার ওয়েভকে আপনি পিওরলি এক্সপ্রেস করতে চান। তো সেই সব ক্ষেত্রে এই ওমেগা টিটার এক্সপ্রেশন যেমন দাঁড়াবে, যদিও এটা একটা স্কোয়ার ওয়েভ, এটার এক্সপ্রেশন দাঁড়াবে হচ্ছে এরকম, এর সাথে একটা ডিসি পার্ট থাকবে, প্লাস আমি এক্সপ্রেশনটা ডিরেক্ট লিখতেছি। হ্যাঁ, ফুরিয়ার সিরিজ যদি আমরা করি তখন আমরা আর কি ওই ফ্রিকোয়েন্সি গুলো পাবো। 2/পাই ফার্স্টে থাকবে হচ্ছে এই কজ ওমেগা সিটি। আমার কথাবার্তা কিছু বোঝা যাচ্ছে নাকি কিছুই বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল এই কজ ওমেগা সিটি ফ্রিকোয়েন্সি লাগবে, তারপরে হচ্ছে এইটা থার্ড হারমোনিক লাগবে, অড হারমোনিক গুলো লাগবে। হ্যাঁ, কজ 3 ওমেগা সিটি, মানে আরো একটা হায়ার ফ্রিকোয়েন্সির কজ। প্রথমটা ফ্রিকোয়েন্সি ছিল কজ ওমেগা সিটি, তারপরটা ছিল 3 ওমেগা সিটি, প্লাস মাইনাস অল্টারনেট করতে থাকবে, এবং অড অড ফ্রিকোয়েন্সি গুলো লাগবে, 5 ওমেগা সিটি, তারপরে মাইনাস আসবে হচ্ছে 1/7 cos 7 ওমেগা সিটি, প্লাস ডট ডট ডট, এটা চলতেই থাকবে। ঠিক আছে, তার মানে সহজভাবে যেটা আমি বলতে চাই, এই যে একটা স্কোয়ার ওয়েভ আসে, এই স্কোয়ার ওয়েভটাকে যদি আমি ফুরিয়ার সিরিজ করি বা অনেকগুলো সাইন ওয়েভ বা কজ ওয়েভের যোগফল আকারে লিখতে চাই, তো সেইখানে অসীম সংখ্যক কজ ওয়েভ আসলে লাগবে। হ্যাঁ,
এবং সেখানে অড ফ্রিকোয়েন্সি গুলো থাকবে। ঠিক আছে, তো এই ওমেগা টির সাথে এই তাহলে আমরা যেটা চিন্তা করতে পারি, যখন ডায়োডের ভেতর, ডায়োডটাকে তো আমরা সুইচ আকারে চিন্তা করতেছি, তাই না? ডায়োডটাকে সুইচ আকারে চিন্তা করলে ডায়োডের যেই সুইচিং অ্যাকশনটাকে আমরা এই ওয়েভ ফর্ম দিয়ে প্রকাশ করতে পারি একটা পালস ট্রেন আকারে, এবং এই পালস ট্রেনের যেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা সহজভাবে যদি বলতে চাই, এই যে আমাদের ডায়োডের ইনপুট তো হচ্ছে, এই ডায়োডের ইনপুট হচ্ছে এইটা, তাহলে এইটার সাথে আমাদের ওমেগা টিটা গুণ হয়ে যাবে। মানে আমরা চিন্তা করতে পারি আমাদের ডায়োডের অ্যাকশনটাকে এই ডাব্লিউটি দিয়ে আমরা এক্সপ্রেস করতেছি। ওমেগা টি না ডাব্লিউটি বলা ঠিক হবে, ডাব্লিউটি দিয়ে এক্সপ্রেস করতেছি। তাহলে ডায়োডের ইনপুটে যে এই দুইটা সিগন্যাল ছিল, সেই দুইটা সিগন্যাল হচ্ছে এখন এই ডাব্লিউটির সাথে সিম্পলি গুণ হয়ে যাবে, গুণ হয়ে তারপরে রেজিস্টারের অ্যাক্রসে আসবে, তারপর আমরা একটা ব্যান্ড পাস ফিল্টারিং করব। তাহলে মনে করেন যদি আমরা এখানে দুইটা নোড দেই, এদেরকে আমরা বি বি প্রাইম, আমরা প্রতিটা নোডের আউটপুটকে আর কি লেখা ট্রাই করতেছি। তাহলে এই এ এ প্রাইমে আমাদের যেই ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে এইটা, দুইটার সিম্পলি যোগফল এমটি প্লাস এসি কজ ওমেগা সিটি। আর বি বি প্রাইমে যেটা হবে, ডায়োডটা একটা সুইচের মতন কাজ করবে, কাজে এই ডায়োডের ডাব্লিউটির সাথে আমাদের এই পার্টটুকু গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই পার্টটুকু তাহলে যদি আমরা লেখা ট্রাই করি, আমাদের এই আফটার ডায়োড যদি বলতে চাই, ডায়োডের পরে আমাদের যে আউটপুট আসবে, মানে আউটপুট অফ ডায়োড যদি বলতে চাই, আউটপুট অফ ডায়োড আসবে হচ্ছে এই যে আমাদের ইনপুট যেটা ছিল, ডায়োডের ইনপুটের সাথে ডায়োডের যে ফাংশনটা সুইচিং অ্যাকশন, সেই দুটো গুণ হয়ে যাবে সিম্পলি। ঠিক আছে, তার মানে এটা হবে হচ্ছে এই এমটি এসি কজ ওমেগা সিটি এই পার্টের সাথে এমটি প্লাস এসি কজ ওমেগা সিটি, এটা ছিল ইনপুটটা ডায়োডে, তার সাথে গুণ হয়ে যাবে সেই ডাব্লিউটি। তাহলে এখন যদি গুণ হয়ে যায়, এই ডাব্লিউটির এক্সপ্রেশন তো অনেক বড়, তাই না? তাহলে আমরা একটুখানি লেখা ট্রাই করি। তো এই এত বড় এক্সপ্রেশনের জন্যই মূলত আমরা হচ্ছে একটা যে ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতেছি। হ্যাঁ, ব্যান্ড পাস ফিল্টার টিউন করা হচ্ছে ওমেগা সিতে। ব্যান্ড পাস ফিল্টার কেমন ছিল আপনাদের যদি মনে পড়ে থাকে, ব্যান্ড পাস ফিল্টার দেখতে হচ্ছে এইটা হচ্ছে ডাব্লিউটি। একটা ব্যান্ড পাস ফিল্টারের কথা যদি আমি একটু মনে করাই দিই, ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে একটা সার্টেন রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয়, বাকি ফ্রিকোয়েন্সি গুলোকে কেটে ফেলে দেয়, তাই না, ফিল্টার আউট করে ফেলে। একটা ব্যান্ড পাস ফিল্টারের জন্য স্পেকট্রাম যদি আঁকতে চাই, ম্যাগনিটিউড স্পেকট্রাম ছিল হচ্ছে এই টাইপ। এটা হচ্ছে তার যে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, আমরা সাধারণত যেটা লিখি যে ধরেন এম অফ ওমেগা যদি বলতে চাই, এটা হচ্ছে ওমেগা ফ্রিকোয়েন্সি ডোমেইন। এটা ব্যান্ড পাস ফিল্টার দেখতে হয় হচ্ছে এই টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে যদি একটা আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টার আমরা চিন্তা করি, আইডিয়াল ব্যান্ড পাস ফিল্টার চিন্তা করলে এ আসলে মূলত এর যে কাট অফ ফ্রিকোয়েন্সি দুটো, এটা যদি আমাদের ওমেগা 1 হয়, এটা যদি আমাদের ওমেগা 2 হয়, তাহলে এই ওমেগা 1 এবং ওমেগা 2 যে ফ্রিকোয়েন্সি গুলো, সেই ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে পারবে। এটার অ্যামপ্লিটিউড যদি 1 হয়, শুধুমাত্র এই ভেতরের পোর্শনের ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে পারবে, তাই তো? এই পোর্শনটা হচ্ছে গ্রিন। যদি কোনো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি ওমেগা 1 বা ওমেগা 2 এর ভেতরে হয়, পাস করতে পারবে। যদি ওমেগা 1 এর চেয়ে ছোট হয় তাহলে আর পাস করতে পারবে না, বা ওমেগা 2 এর চেয়ে যদি বড় হয় তাহলেও আর পাস করতে পারবে না। ওকে, তো এইখানে আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতেছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সব এত ফ্রিকোয়েন্সি আসলে রাখতে চাই না। ডায়োড ব্যবহার করার কারণে তো আমরা অনেকগুলো ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি, তো এত ফ্রিকোয়েন্সি আমরা রাখতে চাই না, তাই জন্যই মূলত আমরা ব্যান্ড পাস ফিল্টারটা ব্যবহার করতেছি। আচ্ছা,
তো আগে আউটপুট অফ ডায়োডের এক্সপ্রেশনটা লিখি, তারপর ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে যাবে যখন, তাহলে এই এক্সপ্রেশনটা থাকতেছে হচ্ছে এমটি প্লাস এসি কজ ওমেগা সিটি, তার সাথে এই পুরো লম্বা এক্সপ্রেশনটা গুণ হয়ে যাবে ইনটু, যদি আমি করার ট্রাই করি, হ্যালো, হ্যাঁ জি স্যার। আচ্ছা ওকে ওকে ওকে, তো আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? নো স্যার। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ছিল হাফ প্লাস 2/পাই, এই পুরো এক্সপ্রেশনটা যদি আমি লিখতে চাই, পুরোটা তো আপাতত লিখবো না, কজ ওমেগা সিটি ধরেন দুইটা টার্ম, আলটিমেটলি হায়ার ফ্রিকোয়েন্সি টার্ম গুলো বাদ পড়েই যাবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে সব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই ডাব্লিউটিটাকে যদি গ্রিন কালার করি, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাব্লিউটির এক্সপ্রেশনটা, আর এটা হচ্ছে আমাদের ওই যোগ হওয়া। তো এখন যদি আমি একটু সিম্পলি গুণ টুন করার চেষ্টা করি, এটা হচ্ছে এটাই। তো যদি গুণ করার চেষ্টা করি, গুণ করলে কেমন আসবে জিনিসটা? গুণ করলে আসবে হচ্ছে এমটির সাথে হাফ আসবে একটা, এখন সব এক 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 রং দিয়ে লিখে ফেলতেছি, হ্যাঁ। ফার্স্টে ধরেন হাফ দিয়ে সবাইকে গুণ করে দিলাম, এই যে একটা হাফ যে আছে, এই হাফ দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তো হাফ দিয়ে সবাইকে গুণ করে দিলে কি থাকবে, এই হাফ অফ এমটি প্লাস হাফ এসি কজ ওমেগা সিটি, এই পার্টটা থাকলো। এবার 2/পাই দিয়ে গুণ করে দিচ্ছি সবাইকে, হ্যাঁ, তাহলে প্লাস এই 2/পাই কজ ওমেগা সিটি, তার সাথে গুণ হবে হচ্ছে এমটি প্লাস এই 2/পাই কজ ওমেগা সিটি, তার সাথে গুণ হবে হচ্ছে এসি কজ ওমেগা সিটি, তাই না? এরকম করে গুণ হয়ে আসতে থাকবে, এই 2/পাই কজ ওমেগা সিটির সাথে এমটি কে একবার গুণ করলাম, 2/পাই কজ ওমেগা সিটির সাথে এমটি কে একবার গুণ করলাম, আর আরেকবার হচ্ছে এই 2/পাই কজ ওমেগা সিটির সাথে এসি কজ ওমেগা সিটি কে গুণ করলাম, এসি কজ ওমেগা সিটি কে গুণ করলাম। তারপরে সিমিলারলি আবার এই -1/3 অফ এটা দিয়ে গুণ হবে, এই পার্ট গুলো আর আমাদের লাগবে না, তবু আমি একটু লিখতেছি। তারপরে আসবে হচ্ছে -2/3 পাই, তাই না? সামনে যেহেতু একটা 2/পাই আছে, তার সাথে একটা 1/3 গুণ হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে -2/3 পাই কজ 3 ওমেগা সিটি, তার সাথে এমটি একবার গুণ হবে, তারপর -2/3 পাই কজ 3 ওমেগা সিটি, তার সাথে একবার এসি কজ ওমেগা সিটি গুণ হবে, তাই না? এরকম এটা চলতেই থাকবে, তারপরে প্লাস যে ফিফথ ফ্রিকোয়েন্সি ছিল ওটা থাকবে, এটা ইনফাইনাইট পর্যন্ত চলতেই থাকবে। তো এত ফ্রিকোয়েন্সি নিয়ে আমাদের আসলে বদার করা লাগবে না, কারণ আমরা যেহেতু একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতেছি। আচ্ছা, তো এখন এই যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি থেকে কোন কোন গুলো পাস করতে পারবে আর কোন কোন গুলো পাস করতে পারবে না, সেটাই হচ্ছে আমরা দেখব। তো এটা দেখার আগে আরেকটু কাজ আমরা করি, এই যে এই পার্টটা। আচ্ছা, তো আমাদের যে ব্যান্ড পাস ফিল্টারটা হচ্ছে টিউন করা ওমেগা সি তে, হ্যাঁ, মানে এটা খুব ন্যারো ব্যান্ড পাস ফিল্টার। নচ ফিল্টার আপনারা হয়তো পড়েছেন, তাই না? নচ ফিল্টার বলে, বা ন্যারো ব্যান্ড পাস ফিল্টার মানে আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা শার্প খুব শার্প, মানে হচ্ছে যে ধরেন এত বড় না, খুব কম রেঞ্জের ফ্রিকোয়েন্সিকেও পাস করতে দিবে, এবং সেটা যদি থিওরিটিক্যালি বলতে চাই, ওটা হচ্ছে মোটামুটি একদম জাস্ট ওমেগা সি ফ্রিকোয়েন্সি পাস করতে, যদি আঁকাতে চাই আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা হচ্ছে খুব শার্প এরকম টাইপ। এই ধরনের ফিল্টারকে বলা হয় হচ্ছে নচ ফিল্টার। হ্যাঁ, মানে এই ফিল্টারটা যদি আমরা বলতে চাই, আইডিয়ালি এই ফিল্টারটা শুধুমাত্র ওমেগা সি ফ্রিকোয়েন্সিকেই পাস করতে দিবে, ওমেগা সি ফ্রিকোয়েন্সি বাদে আর যা কিছু আছে
সবকিছুকে সে কেটে ফেলে দিবে, আটকাই দিবে। হ্যাঁ, ওমেগা সি ফ্রিকোয়েন্সি যদি থাকে কোনো একটা সিগনালে, সেই সিগন্যালটাই শুধুমাত্র এই নচ ফিল্টারের ভেতর দিয়ে পাস করতে পারবে। মানে ন্যারো ব্যান্ড, খুবই খুবই ব্যান্ডটা ন্যারো, ছোট চিকন একটা, জাস্ট একটা ফ্রিকোয়েন্সি পাস করতে পারবে। এটা আইডিয়ালি বলতেছি আর কি। হ্যাঁ, কথাবার্তা যা বলছি সবই আইডিয়ালি। আসলে এত শার্প ফিল্টার ডিজাইন করা যায় না প্র্যাকটিক্যালি। তো শার্প ফিল্টার ডিজাইন করার কস্ট অনেক বেশি। এত এত ন্যারো ব্যান্ড ফিল্টার আসলে ডিজাইন করা যায় না প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যালি আমরা চিন্তা করে নিচ্ছি যে আমরা এমন একটা ফিল্টার ডিজাইন করলাম যে ফিল্টারটা শুধুমাত্র ওমেগা সি ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে। ওমেগা সি ফ্রিকোয়েন্সির চেয়ে বড় যদি হয় সেটাকেও আটকে দিবে, ওমেগা সির চেয়ে ছোট যদি হয় সেটাকেও আটকে দিবে। ছোটও পাস করতে পারবে না, বড়ও পাস করতে পারবে না। ঠিক আছে? তাহলে এখন আমাকে একটু এই এক্সপ্রেশনটা দেখে কেউ বলতে পারেন যে এদিক থেকে কোন কোন টার্ম গুলো পাস করতে পারবে আর কোন কোন টার্ম গুলো আটকে যাবে? Sir, positive গুলা pass হবে, I guess. পজিটিভ গুলো, আচ্ছা শুধু আমরা, Positive. আচ্ছা ধরেন শুধু আমরা পজিটিভ নেগেটিভের উপর ফোকাস করব না, আমরা ফোকাস করব ফ্রিকোয়েন্সির উপর। হ্যাঁ, যেমন ফার্স্ট অফ অল এই এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা কি পাস করতে পারবে? কি মনে হয় এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত বলেন তো, যদি আমরা সহজভাবে চিন্তা করতে চাই? এটা একটা খুবই লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। হ্যাঁ, আমাদের মেসেজ সিগন্যাল, যেহেতু আমরা তো সাধারণত এরকমই ধরে নিয়েছি যে আমাদের মেসেজ সিগন্যালটা খুবই লো ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল, তাই না? তো লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি হয়, আচ্ছা তার আগে আরেকটা লাইন আমি একটু ভেঙে লিখি, তাইলে আরো আরো চিন্তা করতে আপনার জন্য সুবিধা হবে। আরেকটা লাইন আমি একটু ভেঙে লিখি, হ্যাঁ, তারপর আপনারা আমাকে একটু বলবেন কাইন্ডলি। প্রথমটা থাকলো, প্রথমটায় হাত দিচ্ছি না। সেকেন্ডটাও থাকলো, সেকেন্ডটাতেও হাত দিচ্ছি না। তারপরেরটাও থাকলো 2/π mt cos ওমেগা সিটি, এটাতেও হাত দিচ্ছি না। তারপরটা একটু দেখেন, দুইটা cos ওমেগা সিটি গুণ আকারে আছে, তাই না? এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না? ধরেন cos স্কয়ার ওমেগা সিটি, এই যে এখানে এই একটা cos ওমেগা সিটি, এই একটা cos ওমেগা সিটি গুণ আকারে আছে। তো দুইটা cos ওমেগা সিটি গুণ আকারে থাকলে সেটাকে আমরা cos স্কয়ার ওমেগা সিটি লিখতে পারি, তাই না? তো cos স্কয়ার মানে কি? আপনাদের যদি একটা ফর্মুলা মনে থাকে 2 cos স্কয়ার থিটা একটা ফর্মুলা ছিল। 2 cos স্কয়ার থিটা ছিল কি? 1 প্লাস cos 2 থিটা, মনে আছে? জি স্যার। ওকে, আমরা এই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে চাই। হ্যাঁ, 2 cos স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তার মানে যদি 2 cos স্কয়ার ওমেগা সিটি আমাদের থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1 প্লাস cos 2 ওমেগা সিটি, কারণ থিটাটাই তো হচ্ছে আমাদের এখন ওমেগা সিটি আর কি, তাই না? 1 প্লাস cos 2 থিটা। আর যদি আমাদের 2টা সামনে না থাকে, মানে নরমাল যদি cos স্কয়ার ওমেগা সিটি থাকে, তো এটাকে আমরা তাহলে লিখতে পারি হচ্ছে হাফ ইন্টু এটা 1 প্লাস cos 2 ওমেগা সিটি। ঠিক আছে, মানে একটা হাফ টার্ম চলে আসবে 2টা যদি সামনে না থাকে। তো আমাদের এই প্রথমে দেখা যাচ্ছে একটা 2 আছে, তাহলে তো খুব ভালো, আমাদের সবগুলোর সামনেই 2 আছে আসলে। তো 2 যদি থাকে, 2 cos স্কয়ার ওমেগা সিটি, তাহলে এসি বাই পাইটা আমরা নিয়ে আসলাম। আচ্ছা, হাফের পার্ট তাহলে আর চিন্তা করা লাগবে না, মুছে দিচ্ছি। এই 2টাকে নিলাম, এই cos ওমেগা সিটিটাকে নিলাম, আর এই cos ওমেগা সিটিটাকে নিলাম। বাকিগুলো রয়ে গেল। হ্যাঁ, তাহলে বাকিগুলো যদি রয়ে যায় সেগুলো কি থাকবে? এসি বাই পাই তো থাকবে, এসি বাই পাই, এসি বাই পাই এর মতন রয়ে গেল। 2 cos স্কয়ার ওমেগা সিটিকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস cos 2 ওমেগা সিটি। ঠিক আছে, লাল কালারের পোর্শনটা, লাল কালারের পোর্শনটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর তারপরে বাকিগুলো আরো হাই ফ্রিকোয়েন্সি, ওগুলো নিয়ে আমরা অতটা বলার করতে চাই না। হ্যাঁ, কারণ এগুলো যে 3 ওমেগা সিটি ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, 3 ওমেগা সিটি মানে অনেক হাই ফ্রিকোয়েন্সি। তো এই টার্মগুলো যেমন আছে তেমন লিখে দিলাম, মাইনাস এই টার্মটা যেমন ছিল তেমন লিখে দিচ্ছি, আর লিখতেছি না। ঠিক আছে, তাহলে এই টার্মগুলো যেমন ছিল, নিচের টার্মটা হাত দিচ্ছি না, কারণ এটা অনেক হাই ফ্রিকোয়েন্সি, 3 ওমেগা সিটি, এটা আলটিমেটলি আমাদের লাগবেই না। আচ্ছা, এখন এখানে যদি আমরা একটু চিন্তা করি, আপনারা এখন আমাকে বলবেন যে আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার আছে,
যে এই ফিল্টারটা হচ্ছে আমাদের হাতে আছে হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার। আবার একটু ওটাকে কপি করে আনি, যেটা শুধুমাত্র ওমেগা সিটি ফ্রিকোয়েন্সি জিনিসপত্রকে পাস করতে দেয়, বাকিগুলোকে কেটে ফেলে দেয়, বাকিগুলোকে আটকে দেয়। এই হচ্ছে আমাদের ব্যান্ড পাস ফিল্টারটার চেহারা। এখন আমাকে বলবেন এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম এখানে কোন কোন টার্ম গুলো পাস করতে পারে। একটা একটা টার্ম আমরা হাত দিই। এই প্রথম টার্মটাতে আমরা হাত দিলাম। এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কেমন বলেন তো? হাফ অফ এমটি। একটু কাইন্ডলি রেসপন্ড করি না, হ্যাঁ? এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কেমন? মেসেজ সিগন্যাল আমাদের, তাই না? মেসেজ সিগন্যাল সাধারণত লো ফ্রিকোয়েন্সি তো হয়। ওমেগা সিটিটা কিন্তু হাই, ওমেগা সি কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অনেক হাই। কাজে মেসেজ সিগন্যাল আলটিমেটলি সেই হিসাবে অনেক লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ক্যারিয়ারের তুলনায়। তাহলে এই টার্মটা কি পাস করতে পারবে? নো স্যার। পারবে না, এক্স্যাক্টলি। আমরা হচ্ছে এখন ব্যান্ড পাস ফিল্টারের আউটপুট আর কি দেখতে চাই। এইটা তো আমরা দেখেছি ডায়োডের পরে হচ্ছে এই সিগন্যালটা আসবে, আউটপুট অফ ডায়োড। এটাই হচ্ছে আউটপুট অফ ডায়োড। তো আউটপুট অফ ডায়োডের পরে আমাদের এই ব্যান্ড পাস ফিল্টারটা আছে। এই ব্যান্ড পাস ফিল্টারের আউটপুট আমরা এখন দেখছি। তো দেখি ব্যান্ড পাস ফিল্টারের আউটপুটটা কেমন, হ্যাঁ? এখন আমরা চাই হচ্ছে আউটপুট অফ ব্যান্ড পাস। তাহলে ফার্স্ট অফ অল আপনারা আমাকে যেটা বললেন যে প্রথম টার্মটা পাস করা উচিত না। ওকে, ফাইন। তাহলে প্রথম টার্মটাতে আমি একটা কাটা দিয়ে রাখলাম। তারপরে ধরেন প্লাস এই দ্বিতীয় টার্মটা কি পাস করা উচিত? এটার ফ্রিকোয়েন্সি কত বলেন, সাহস করে বলেন, একটু কাইন্ডলি রেসপন্ড করেন। রেসপন্স না করলে কেমন হয়? এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি তো ওমেগা সি, তাই না? জি স্যার। ওমেগা সি, তাহলে এটা পাস করতে পারা উচিত তো। জি স্যার। এক্স্যাক্টলি, তাহলে এটা পাস করবে। তাহলে হাফ এসি কজ ওমেগা সি। ফিল্টারটা ওকে যেতে দিবে কারণ ওর ফ্রিকোয়েন্সি যেহেতু ওমেগা সি। তারপরের যেই সিগন্যালটা আমাদের আছে 2/পাই এমটি কজ ওমেগা সি, এটাও পাস করতে পারবে। তার কারণ যদি সহজভাবে আমরা বলতে চাই, ওই কি বলে, এই ফ্রিকোয়েন্সিটা, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ওই ওমেগা সিটি, কজ কজ ওমেগা সি। ঠিক আছে, কাজে এই সিগন্যালটাও পাস করতে পারবে 2/পাই এমটি কজ ওমেগা সিটি, এটাও পাস করতে পারলো। এর পরের পার্টটা যদি একটু দেখি, এই এসি বাই পাই তার সাথে একটা 1 গুণ আকারে আছে। তাহলে এসি বাই পাই থাকবে, আর আরেকটা থাকবে এসি বাই পাই কস টু ওমেগা সি। যদি আমি গুণ করে দিই আর কি, গুণ করে দুইটা টার্ম সেপারেট। তো এই এসি বাই পাই এই জিনিসটা আসলে কি বলেন তো? এটা একটা ডিসি কম্পোনেন্ট, তাই না? এসি বাই পাই, এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই, কস টস বলতে কিছু নাই, এটা টাইমের উপর ডিপেন্ডেন্ট না। এসি বাই পাই তো একটা ফিক্স ভ্যালু, তাই না? এসি বাই পাইকে যদি আমি 1 দিয়ে গুণ করি, তাই না, এটা তো একটা ফিক্স ভ্যালু, ডিসি ভ্যালু। ডিসি ভ্যালুর ফ্রিকোয়েন্সি কত? ডিসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি বলেন তো? ডিসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো। জিরো স্যার। জিরো, এক্স্যাক্টলি। তাহলে আমাদের এই ফিল্টারটা জিরো ফ্রিকোয়েন্সি কিন্তু পাস করতে দেয় না, তাই না? জিরো ফ্রিকোয়েন্সি কিন্তু যেতে পারে না। এটাই তো জিরো পয়েন্টটা, এই যে অরিজিন আর কি। তো আমাদের ফিল্টারটা কিন্তু জিরো কে পাস করতে দেয় না, তার মানে এসি বাই পাই পার্টটাও কেটে যাবে, এই পার্টটাও পাস হতে পারবে না। আর অন্য পার্টটা হচ্ছে এসি বাই পাই কস টু ওমেগা সি। তাহলে এটাও একটা হাই ফ্রিকোয়েন্সি, টু ওমেগা সি হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, তাই না? তার এটা যদি ওমেগা সি হয়, টু ওমেগা সি কোথায় আছে? টু ওমেগা সি আছে হচ্ছে ধরেন সর্ট অফ এরকম কোন একটা জায়গায়। এটা হচ্ছে টু ওমেগা সি, এটা হচ্ছে আমাদের জিরো। তাহলে টু ওমেগা সিও তো পাস করতে পারবে না, টু ওমেগা সি অনেক হাই ফ্রিকোয়েন্সি। কাজেই এই পুরো টার্মটাও আসলে কেটে চলে যাবে, এই টার্মটাও পাস হতে পারবে। ঠিক আছে, এটাও বাদ পড়ে যাবে। আর নিচের গুলো তো পাস হতে পারবেই না, কারণ এখানে অলরেডি থ্রি ওমেগা সি, আরো হায়ার ফ্রিকোয়েন্সি, তাই না? এবং কন্টিনিউয়াসলি আরো হায়ার ফ্রিকোয়েন্সি টার্ম আসতে থাকে, কারণ এই যে তারপরে থ্রি ওমেগা সির পরে আসবে ফাইভ ওমেগা সি, সেভেন ওমেগা সি, কন্টিনিউয়াসলি হায়ার টার্ম গুলো আসবে। তো সেগুলো তো পাস হওয়ার সম্ভাবনা নাই, তাই না? টু ওমেগা সি হইতেছে না, আর বাকিগুলো কিভাবে পাস হবে? তার মানে আলটিমেটলি আর কিছুই আসলে পাস করতে দিবে না আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা। এটাই হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারটা ব্যবহারের মেইন তাৎপর্য। এই ব্যাখ্যাগুলো কিন্তু একটু বুঝতে হবে, ব্যাখ্যাগুলো কিন্তু লিখতে হবে আপনাদের। আমি ছোট ছোট আপনাদের যেমন ওই ডেসক্রিপটিভ কোয়েশ্চেন দিই, আমি কিন্তু ওই পুরো কোর্স জুড়ে এরকম
ছোট ছোট ডেসক্রিপটিভ কোয়েশ্চেন দিব, কারণ জিনিসপত্রগুলো একটু বুঝতে হবে বা ব্যাখ্যা করতে পারতে হবে। ঠিক আছে, কাজে এই হায়ার ফ্রিকোয়েন্সি টার্মগুলো সব কেটে 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 বাদ পড়ে চলে যাবে। আলটিমেটলি আমাদের যা বাকি থাকবে সেটা দেখতে হচ্ছে এইটাই। এই যে জিনিস আমরা পেলাম, এই জিনিসের এটা ধরেন আমাদের ফাইনাল আউটপুট যদি আমি বলতে চাই, হ্যাঁ, আউটপুট অফ ব্যান্ড পাস ফিল্টার, এটার চেহারাটা হচ্ছে এই টাইপের, হাফ এসি কজ ওমেগা সিটি। তো এই চেহারাটার সাথে কারো মিল পাওয়া যায়? বলেন তো। এই জিনিসটার সাথে কারো মিল পান এই এক্সপ্রেশনটার সাথে? ধরেন একটু যদি আমি আগে ফেরত যাই, আমাদের মডুলেটেড সিগন্যালের এক্সপ্রেশন কিন্তু এরকম টাইপের ছিল। যদি আমি একটু কপি করি, আমরা মডুলেট করার পরে যে সিগন্যালটা পেতাম তার চেহারা ছিল হচ্ছে এই টাইপ। যদি আমি কপি করে একটু আনি, এনে যদি এর সাথে কম্পেয়ার করি, এটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালের এক্সপ্রেশন ছিল, মানে অ্যাকচুয়াল আমরা থিওরিটিক্যালি খাতা কলমে যেটাকে এনেছিলাম। তো এইটার সাথে এটার তফাৎ কোথায় কোথায়? তফাৎ হচ্ছে, যদি আমি বলতে চাই, কনস্ট্যান্ট আছে কিছু গুণ, তো কনস্ট্যান্ট গুলো গুণ তো থাকতেই পারে, ওগুলোকে আমরা নর্মালি গেইন দিয়ে কাজ করে ফেলতে পারি, তাই না? এই দুইটার ভেতর যদি আমি একটু কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমি দেখতে পারি যে এখানে একটা হাফ কনস্ট্যান্ট গুণ আকারে আছে, বাকি পার্টটা আমরা ইনট্যাক্ট পেয়ে গেছি। আর এখানে একটা 2/π কনস্ট্যান্ট গুণ আকারে আছে, বাকি পার্টটা আমরা ইনট্যাক্ট পেয়ে গেছি। এই কনস্ট্যান্ট গুলোকে হ্যান্ডেল করা তেমন একটা ইস্যু না। হ্যাঁ, আমাদের ওই গেইন যেই ব্লক গুলো থাকে, গেইন ব্লক থাকে বা আমাদের যে অ্যাম্পলিফায়ার থাকে, ওগুলো দিয়ে আমরা চাইলে এই গেইন গুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তাহলে বটম লাইন যেটা দাঁড়াচ্ছে, এই যে সার্কিটটা আমরা পেলাম, এই সার্কিটটা আসলে একটা এএম সিগন্যাল জেনারেট করতে পারে। ঠিক আছে, এই এতক্ষণের বকবকানির সাম আপ হচ্ছে এইটা, যে আমরা যে এতক্ষণ ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার মডুলেশন দেখতেছিলাম, সেই জিনিসটা আসলে এই সার্কিটটা পারফর্ম করতে পারে, সুইচিং মডুলেটর। এটা দিয়ে আমরা প্রায় সেম টাইপের একটা এক্সপ্রেশন পাই। ঠিক আছে, একদম অ্যাকচুয়াল না হলেও সেম টাইপের। তাহলে আমাদের উদ্দেশ্য সার্থক, আমরা আসলে এমসিকিউ জেনারেট করতে পারি সার্কিট থেকে ফিজিক্যালি। আচ্ছা, এই হচ্ছে জেনারেশনের পার্ট। তো জেনারেশনের পার্টের পরে যেই পার্ট আছে সেটা হচ্ছে গিয়ে ডিমডুলেশন। হ্যাঁ, ধরেন আমরা তো জেনারেট করলাম, জেনারেট করে পাঠালাম, তো পাঠানোর পরে রিসিভার রিসিভ করলো, করে সে আবার মেসেজটাকে, আচ্ছা বাই দ্য ওয়ে, এইটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে এই পর্যন্ত, নাকি মোটামুটি বোঝা গেল? আচ্ছা আচ্ছা, আই গেস মোটামুটি বোঝা গেল। তো এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আহ ধরেন আমি তো জেনারেট করলাম, জেনারেট করে পাঠালাম, তো ট্রান্সমিট করার পর রিসিভার তো রিসিভ করবে। তো রিসিভার যখন রিসিভ করবে, তাকে তো ওইটা আবার ডিমডুলেট করতে হবে, তাই? ডিমডুলেট করার অর্থ হচ্ছে কি, অর্থ কি? ডিমডুলেট করার অর্থ হচ্ছে তাকে আবার মেসেজ সিগন্যালটা ফেরত পেতে হবে। এই জিনিস আমি পাঠালাম, এই জিনিস তো রিসিভারের কাছে খুব একটা কাজের জিনিস না। মেসেজ সিগন্যালটাই হচ্ছে কাজের জিনিস, এমটি। এটাই তো আমাদের ফোকাস, তাই না? এইটা পাঠানোর জন্য আমরা এত কেরিকেচি করছি, ক্যারিয়ার আনছি, লং লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য ক্যারিয়ার টেরিয়ার এনে মডুলেট টডুলেট করে পাঠিয়েছে, কিন্তু মেইন জিনিসটা আসলে মেসেজ সিগন্যাল, তাই না? তো এই মেসেজ সিগন্যালকে রিট্রিভ করবো কিভাবে, এখন হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, মডুলেট করলাম, মডুলেট করে চ্যানেলের ভেতর দিয়ে পাঠিয়ে দিলাম, রিসিভার ওটাকে রিসিভ করলো, রিসিভ করার পর এখন অ্যাকচুয়াল যে মেসেজ সিগন্যালটা সেটাকে আমরা রিট্রিভ করব, ফেরত পেতে চাই। তো সেটাকে রিট্রিভ যদি করতে চাই, সেই পার্টটাকে বলা হয় হচ্ছে ডিমডুলেশন। হ্যাঁ, এই পার্টটা তো মডুলেশন গেল, ওটাকে বলা হয় হচ্ছে ডিমডুলেশন। ঠিক আছে, ডিমডুলেশন অফ আমাদের এএম সিগন্যাল। আচ্ছা, আপনাদের এই এএম এর পার্টটা শেষ হলে আপনাদের আমি একটা কুইজ নিয়ে নিব। হ্যাঁ,
এমএটা শেষ হতে আরো হয়তো আমার 2টা ক্লাস লাগবে লিস্ট। দেখি আমি দ্রুতই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমার একটু ফাস্ট মুভ করা উচিত। আচ্ছা ইনশাআল্লাহ একটু দ্রুত যাওয়ার ট্রাই করবো। এমটা আমি শেষ করে দেবো নেক্সট 2টা ক্লাসে, তারপর হয়তো একটা কুইজ করে দিবেন। হ্যাঁ আচ্ছা, তো এইটাকে যখন আমরা ডিমডুলেট করবো, মানে অ্যাকচুয়াল সিগন্যালটা ফেরত পেতে চাইবো, অ্যাকচুয়াল সিগন্যাল ফেরত পেতে চাইলে আমরা যেটা ব্যবহার করি সেটার সবচেয়ে কমন যেই ডিমডুলেটরটা আছে সেইটা হচ্ছে কি, আমরা 3 ভাবে এটাকে ডিমডুলেট করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে রেকটিফায়ার ডিমডুলেটর। সবগুলোরই সার্কিট আছে, সার্কিট অপারেশন গুলো আমি ব্যাখ্যা করব কিভাবে কাজ করে। আচ্ছা সার্কিটটা আঁকি, একে আমি ব্যাখ্যা করে দিই। হ্যাঁ, জিনিসটা আসলে কিভাবে কাজ করে। তো এই রেকটিফায়ার ডিমডুলেটর যেটা যেভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের প্রথম ডিমডুলেটর। তার সার্কিট ডায়াগ্রাম দেখতে হচ্ছে এই টাইপের। সার্কিট ডায়াগ্রাম গুলো কিন্তু পরীক্ষায় লাগবে। সার্কিট ডায়াগ্রাম বা এই যে এক্সপ্রেশন গুলো আমি লিখতেছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য লাগবে থিওরিটিক্যালি। আপনাদের এই কোর্সে কিন্তু থিওরি একটা সিগনিফিকেন্ট পোরশন থাকবে সবসময়। হ্যাঁ, থিওরির সিগনিফিকেন্ট পোরশন, তার সাথে ম্যাথ। থিওরি কিন্তু লাগবে আর কি কোর্সে, মানে কোর্সটা থিওরিটিক্যাল মোটামুটি আর কি, একদম ম্যাথ যে তা না, থিওরিও লাগবে সেই সাথে সাথে রিলেভেন্ট ম্যাথ আর কি। এখানেও আমরা একটা ডায়োড ইউজ করবো। হ্যাঁ, এই রেকটিফায়ার যে ডিমডুলেটরটা আছে, এটা হচ্ছে আমাদের রিসিভ সিগন্যাল। রিসিভ সিগন্যালটাকে আমরা ডায়োডের মধ্য দিয়ে পাস করব। প্রায় সিমিলার টাইপের সার্কিট। রেজিস্টর, এখানে হচ্ছে একটা লো পাস ফিল্টার, আমার কম্পিউটার তো ঝামেলা করতেছে। এখন আমরা লো পাস ফিল্টার ব্যবহার করতেছি। আগেরটায় আমরা ব্যান্ড পাস ইউজ করেছিলাম, এটাতে আমরা লো পাস ফিল্টার ইউজ করতেছি। এই লো পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি, আচ্ছা কাট অফ ফ্রিকোয়েন্সি সম্পর্কে বলতেছি। লো পাস ফিল্টারের ভেতর দিয়ে যাবে, তারপর আমরা একটা ক্যাপাসিটর ইউজ করব, মানে একটা আরসি সার্কিট আর কি, আর হচ্ছে একটা রেজিস্টার। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের সার্কিট। এটা হচ্ছে ফাইনাল আমাদের আউটপুট আসবে। আচ্ছা, তো এখন যদি একটু আমরা চিন্তা করি, ফার্স্ট অফ অল এখানে ইনপুটটা হচ্ছে আমাদের এই যে মডুলেটেড সিগন্যালটা, মানে এই যে এটা এসি কজ ওমেগা সিটি প্লাস এমটি, এটা কিন্তু আমরা পাঠিয়েছি, এটা হচ্ছে রিসিভার সাইড। হ্যাঁ, এই সাইডটা কিন্তু রিসিভার, মানে পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি, মডুলেট করে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিসিভার তাহলে হচ্ছে এখানে সেই ফাই এএমটিটা রিসিভ করতেছে। হ্যাঁ, ফাই এএমটির এক্সপ্রেশন কেমন? ফাই এএমটির এক্সপ্রেশন হচ্ছে এসি কজ ওমেগা সিটি প্লাস হচ্ছে এমটি কজ ওমেগা সিটি। ওকে, তো এই ডায়োডটা এখন কি কাজ করবে? ডায়োডটা আবার আগের মতন, ডায়োডের এক্সপ্রেশন তো আমরা অলরেডি জানি, তাই না? তাহলে আবার আগের মতন এই ডায়োডটার এক্সপ্রেশনকে আমরা যদি ডাব্লিউটি চিন্তা করি, এটা তো একটা ওই যে বলেছিলাম সুইচিং মডুলেটরের মতন কাজ করে। এটা ছিল হাফ প্লাস হচ্ছে 2/পাই, এখানে ছিল কজ ওমেগা সিটি, তারপরে ছিল মাইনাস 1/3 কজ 3 ওমেগা সিটি, তারপরে ছিল প্লাস 1/5 কজ 5 ওমেগা সিটি, মাইনাস ডট ডট ডট, এরকম চলতে থাকবে। ডায়োডটা তো আমরা জানি। তাহলে এই ডায়োডের পরের আউটপুটটা কেমন আসবে? ডায়োডের পরের আউটপুটটা আসবে হচ্ছে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাই না? তো এটার সাথে এটা যদি গুণ হয়ে যায়, আমরা যদি বলতে চাই এই ফাই এএমটিটা হচ্ছে ইনপুট এট ডায়োড, যদি আমি বলতে চাই ইনপুট এট ডায়োড, তাহলে সেটা হচ্ছে এই ফাই এএমটি, আর আউটপুট এট ডায়োড হচ্ছে দুইটা গুণ হবে। আচ্ছা, আউটপুট অফ লিখতে ভালো হয়, তাই না? আউটপুটের সাথে কি অ্যাড হয়?
অফ হয়, অফ হয় বোধ হয়, জানি না, নাকি অ্যাড হয়, অফই হয়। তাহলে আউটপুট অফ ডায়োড হবে হচ্ছে এই ফাই এএমটির সাথে আমাদের ডায়োডের যেই সুইচিং অ্যাকশনটা ডাব্লিউটিটা গুণ হয়ে যাবে। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করে দেই, আর তারপর আমরা একটা লো পাস ফিল্টার ব্যবহার করছি, এখানে হচ্ছে এবার টুইস্ট, মানে এখানে এবার আগের মতন মজা হবে আর কি, কোন কোন টার্ম থাকবে কোন কোন টার্ম থাকবে না সেটা আমরা এখন দেখে বোঝার ট্রাই করব। তো যদি একটু গুণ করার ট্রাই করি, ফাই এএমটি দেখতে হচ্ছে এই টাইপের, এসি কজ ওমেগা সিটি প্লাস এমটি কজ ওমেগা সিটি, তার সাথে গুণ হবে হচ্ছে ডাব্লিউটি। এটাকে জাস্ট আমি কপি করে দিচ্ছি, আপাতত না লিখি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যদি আমরা গুণ করার ট্রাই করি, আমাদের ফোকাস করতে হবে এখন লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, আমাদের ফোকাস করতে হবে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোতে। এটা হচ্ছে ফাই এএমটিটা, আর এটা হচ্ছে আমাদের ডাব্লিউটিটা। এটা হচ্ছে আমাদের ডাব্লিউটি। তাহলে এদেরকে যদি গুণ করে দিই আমি, গুণ করে দিলে শেষ পর্যন্ত যা থাকবে, আমরা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ফোকাস করব। হ্যাঁ, বলেন তো কেন লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ফোকাস করব? আমি একটু লিখি এই ফাঁকে, আপনারা চিন্তা করে বলেন যে কেন আমরা এখন একটা লো পাস ফিল্টার ব্যবহার করছি, কেন লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ফোকাস করব? চিন্তা করে বলেন তো। কি চাই আমরা আউটপুটে আসলে? স্যার মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যাল, এক্স্যাক্টলি। তো মেসেজ সিগন্যাল যদি আমি চাই, মেসেজ সিগন্যাল আসলে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল না লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল? লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি, এক্স্যাক্টলি। তাই জন্য আমরা আসলে এখন একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, মানে একটা লো পাস ফিল্টার ব্যবহার করতেছি। আগের বার আমরা ব্যান্ড পাস ব্যবহার করেছিলাম কারণ আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে পাস করতে চাচ্ছিলাম, ওমেগা সি। কারণ ক্যারিয়ারটাকেই তো আমরা মডুলেট করে পাঠাবো, তাই না? ক্যারিয়ারটা হাওয়া হয়ে গেলে তো চলবে না, ক্যারিয়ারটাকে বেঁচে থাকতে হবে। তাই জন্য ক্যারিয়ারটাকে বাঁচায় রাখার জন্য আমরা আগে একটা এরকম ব্যান্ড পাস ফিল্টার নিয়ে আসছিলাম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে ফোকাস করে, ওমেগা সি। কিন্তু এখন তো আর ক্যারিয়ারকে আমাদের পাত্তা দেওয়ার কিছু নাই, তাই না? মেসেজ তো আমার চলেই আসছে, আমি ট্রান্সমিট করে ফেলছি, রিসিভার রিসিভও করে ফেলছে। তাইলে সর্ট অফ আমরা এখন আর কি উপকার ভুলে যাব টাইপের। ক্যারিয়ারকে এখন আর আমরা পাত্তা দিই না, আমাদের এখন দরকার হচ্ছে জাস্ট মেসেজ সিগন্যাল, তাই না? যাই হোক, উপকার ভুলে যাওয়া যাবে না, কিন্তু যা দরকার সেটা করতে হবে আর কি। আচ্ছা, কজ ওমেগা সিটি দিয়ে গুণ করলাম, তার সাথে থাকবে এমটি কজ ওমেগা সিটি। তো এরকম টার্ম গুলো থাকবে, আরো হায়ার ফ্রিকোয়েন্সি টার্ম আপনারা বুঝতেছেন। তারপরে -1/3 3 ওমেগা সি, এরকম হায়ার ফ্রিকোয়েন্সি টার্ম থাকবে। তাহলে এই হায়ার ফ্রিকোয়েন্সি টার্ম থেকে ডট ডট অনেক কিছু টার্ম এখানে থাকবে, মাইনাস দিয়ে 1/3 এর গুলো থাকবে, তারপর 1/5 এর গুলো থাকবে, আজীবন চলতে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডায়োডের আউটপুট, এই ডায়োডের আউটপুটের পরে আমরা একটা লো পাস ফিল্টারের মধ্য দিয়ে পাঠাচ্ছি। তো লো পাস ফিল্টারের মধ্য দিয়ে যদি আমি পাঠাই, তাহলে এখান থেকে কি বাকি থাকবে যদি আমি এখন আউটপুট অফ লো পাস ফিল্টার লিখতে চাই? উপকার কিন্তু ভুলে যাওয়া যাবে না, যদিও আমরা ক্যারিয়ারকে বাদ দিয়ে দিচ্ছি, কি আর করার, এটাই দুনিয়া। আচ্ছা, তো তাইলে এখন কি করব আমরা, বলেন তো এদিক থেকে কোন কোন টার্ম গুলো বাকি থাকবে বলে মনে হয়? আচ্ছা, আরেকটা লাইন আমি একটু লিখি, নাইলে আপনারা এখানে আসলে আমাকে বলবেন সবই বাদ করে দেন। আরেকটা লাইন আমি একটু লিখি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে দেখে কেউ গেস করতে পারেন যে কোন কোন টার্ম গুলো থাকবে? এইটা যেটা লিখলাম, এখান থেকে মনে হচ্ছে সবই বাদ পড়ে যাবে। সবই বাদ পড়ে যাবে এরকম মনে হচ্ছে না? নাকি?
আমার কাছে তো এটা দেখে সেরকমই মনে হচ্ছে যে এখানে কজ ওমেগা সিটি হাই ফ্রিকোয়েন্সি, ওমেগা সি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তো হাই, বাদ পড়ে যাবে, কজ ওমেগা সিটি হাই ফ্রিকোয়েন্সি বাদ, এখানেও কজ ওমেগা সিটি দেখা যাচ্ছে বাদ, কজ ওমেগা সিটি দেখা যাচ্ছে বাদ। এরকম কি হওয়ার কথা? কেউ একটু বলতে পারবেন চিন্তা করে এরকম হওয়ার কথা কিনা, বা কোন টার্ম গুলো আসলে থাকবে অ্যাকচুয়ালি? নিচে নিয়ে যাচ্ছে। এখানে আসলে আরো কিছু হিডেন টার্ম আছে যেগুলোকে আমরা লিখি নাই। এই যে টু কজ ওমেগা সিটির যে পার্ট গুলো, এরা এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ এখান থেকে আমরা কিন্তু একটা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাই, আগের বার আমরা দেখেছিলাম। এই টু কজ ওমেগা সিটি পার্ট থেকে কিন্তু আমরা একটা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাই। কিরকম? যদি আমি লেখা ট্রাই করি, এই টু কজ ওমেগা সিটি মানে কস স্কয়ার ওমেগা সিটি, টু কস স্কয়ার ওমেগা সিটিকে আমরা কি লিখতে পারি? ফার্স্ট অফ অল এখানে এসি বাই পাইটা রয়ে যাবে, আর ওই পার্টটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কজ 2 ওমেগা সিটি। পরেরটাতেও আমাদের এমটি বাই পাই টার্মটা রয়ে যাবে সামনে এরকম, ওই লাল কালারের অংশটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কজ 2 ওমেগা সিটি। তারপর আর হায়ার অর্ডার ফ্রিকোয়েন্সি সেগুলো বাদ। এরপর আরেকটা লাইন একটু লিখি, তারপরে আপনারা আমাকে বলতে পারবেন যে এখানে আসলে কোথায় লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে। আচ্ছা, আমি আসলে অনেক স্লো পড়াই ফেলছি আর ফাস্ট পড়ানো উচিত আমার। তো ফার্স্ট টার্মটা যেমন আছে থাক, এখানে তেমন কিছু করার নাই। পরের টার্মটাকে একটু আমি ভেঙে লিখি আলাদা আলাদা পার্টে। গুণ আকারে আছে তো, তাই না? গুণ আকারে থাকলে একটু ভেঙে ভেঙে যদি লিখি, কি লিখতে পারি? ফার্স্টে আমি লিখতে পারি এসি বাই পাই ইন্টু 1, তার মানে এসি বাই পাই, তারপরে থাকবে হচ্ছে এসি বাই পাই কজ 2 ওমেগা সিটি, তারপরে থাকবে হচ্ছে এমটি বাই পাই, তারপরে থাকবে হচ্ছে এমটি বাই পাই কজ 2 ওমেগা সিটি। তারপরে মাইনাস ডট বাকি টার্ম গুলো থাকে। এখন আমাকে একটু কাইন্ডলি দ্রুত বলে ফেলতে পারেন কোন কোন টার্ম গুলো বেঁচে থাকবে আর কোনগুলো মরে যাবে ফিল্টারিং করার পরে, এইখান থেকে দেখে লাস্ট যেটা আমরা লিখলাম। ফার্স্ট অফ অল এই প্রথম টার্মটাকে যদি ধরি, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি ওমেগা সি, কাজে এই টার্মটা আসলে থাকবে না, এটা বাদ, কারণ আমরা এখন একটা লো পাস ফিল্টার ব্যবহার করছি। অনলি লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ক্যান পাস, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল উইল বি ব্লকড, কাজে এটা পারবে না। সেকেন্ডটাতেও একটা কজ ওমেগা সিটি পার্ট আছে, এটাও একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, কাজে এটাও পাস হতে পারবে না, বাদ। তারপরের টার্মটা এই যে এসি বাই পাই, এটা তো একটা ডিসি, তাই না? ডিসির ফ্রিকোয়েন্সি আপনারা আমাকে বললেন 0, তো 0 ফ্রিকোয়েন্সি সিগন্যাল হলে এটা কিন্তু এখন পাস করতে পারবে। এটা কিন্তু একটা লো পাস ফিল্টারের, যদি আপনাদের চেহারা মনে থাকে, লো পাস ফিল্টার দেখতে হচ্ছে এই টাইপের ছিল, ম্যাগনিটিউড স্পেকট্রাম যদি আমরা দেখি। লো পাস ফিল্টার ছিল এই টাইপের, যে 0 থেকে শুরু করে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস করতে হবে। হ্যাঁ, 0 ফ্রিকোয়েন্সিও পাস করতে দেয় লো পাস। তাহলে এসি বাই পাই ডিসি কম্পোনেন্ট যেটা, সেটা কিন্তু পাস করতে পারবে। তারপরের টার্মটা যদি দেখি, এই যে cos 2 ওমেগা সিটি, এটা পাস করতে পারবে না, কারণ এটা হাই ফ্রিকোয়েন্সি 2 ওমেগা সি ফ্রিকোয়েন্সি, ওমেগা সি চাইতেও হায়ার, পারবে না। তারপরের টার্মটা যদি দেখি, এখানে পাচ্ছি এমটি বাই পাই, তো এমটি বাই পাইটাও একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, কারণ মেসেজ সিগন্যাল, তাই না? আমরা এখানে যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা সেট করব, সেটা এমন ভাবে সেট করব যাতে মেসেজ সিগন্যালটা পাস করতে পারে। যেমন আমাদের বলেছিলাম ভয়েস, যেটা ভয়েসের জন্য ইয়ে হচ্ছে 4 কিলোহার্টজ হলেই হয়। হ্যাঁ, আমাদের ভয়েস সিগন্যালকে যদি আমরা ট্রান্সমিট মানে ফুরিয়ার করি, ভয়েস সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে মোটামুটি 340 এত হার্টজ, বা এটাকে আরেকটু যদি আমরা রাফলি ধরি 0 থেকে 4 কিলোহার্টজ ধরি।
300 থেকে 3400 আর কি, বা যদি একটু ডানে বামে বেশি নিয়ে চিন্তা করি, ওটা 0 থেকে 4 কিলোহার্টজ আমরা চিন্তা করতে পারি, মানে 0 থেকে 4000 পর্যন্ত। তার মানে ধরেন আমরা যদি ভয়েস সিগন্যালের কথা কনসিডার করি, আমরা এখানে জাস্ট 4K যে করেসপন্ডিং ওমেগা, ঠিক আছে, মানে 2 পাই দিয়ে গুণ করলে যা আসে, এটা এফ তো ফ্রিকোয়েন্সি, তার করেসপন্ডিং যে ওমেগা, সেই ওমেগাটা এখানে দিয়ে দিব আর কি। সেরকম একটা লো পাস ফিল্টার ডিজাইন করব, যাতে করে জাস্ট ভয়েসটুকু পাস হতে পারে, বাকিগুলো কেটে চলে যায়। তাহলে এমটি বাই পাই এটাও পাস হতে পারে, এই লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, ঠিক আছে, প্লাস এই এমটি বাই পাই যেটা, সেটাও পাস হতে পারবে। পরের টার্মটা আর পাস হতে পারবে না, কারণ এটা হাই ফ্রিকোয়েন্সি, কাজে এটা বাদ। ঠিক আছে, এই তো, এই হচ্ছে আমাদের আউটপুট অফ লো পাস ফিল্টার। এখন এইটা কি আমাদের ডিজায়ার্ড জিনিস হলো? আমরা আসলে কি চাচ্ছিলাম বলেন তো? আমরা চাচ্ছিলাম শুধু মেসেজ সিগন্যালটা। তো এটা তো ডিজায়ার্ড জিনিস হলোই মোটামুটি বলা যেতে পারে। এখানে সমস্যা হচ্ছে একটা ডিসি কম্পোনেন্ট আমাদের আছে, তাই না? তো এই ডিসি কম্পোনেন্টটাকে আমরা যদি আর কি রিমুভ করতে চাই, তাহলে তার জন্য হচ্ছে আমাদের এই যে আরসি ফিল্টারটা, এই যে আরসি ফিল্টারটা আমরা দিয়েছি, হ্যাঁ, এই আরসি ফিল্টারটা হচ্ছে আমাদের ওই ডিসি কম্পোনেন্টটাকে রিমুভ করে দিবে, মানে এই যে এসি বাই পাই যেটা ছিল সেটা চলে যাবে। ঠিক আছে, তো আমরা যদি আউটপুট অফ আরসি ফিল্টার আমি বলতে চাই, তো আউটপুট অফ আরসি ফিল্টার এই এমটি বাই পাইটা আলটিমেটলি হয়ে যাবে, ডিসি কম্পোনেন্টটা চলে যাবে। এসি বাই পাইটাই তো আমাদের ডিসি কম্পোনেন্ট, তাই না? ডিসি ভ্যালু, এটাও ভ্যানিশ হয়ে যাবে আরসি ফিল্টারের পরে। আলটিমেটলি এখানে এমটি বাই পাইটা থাকে। তো এমটি বাই পাইটা তো আমরা ঠিকঠাক আমরা পেলাম, জাস্ট একটা 1/পাই কনস্ট্যান্ট আছে। তো এই 1/পাই কনস্ট্যান্টটাকে আমরা যে আবার আগের মতন একটা গেইন ব্লক যদি ব্যবহার করি, বা একটা অ্যাম্পলিফায়ার যদি ব্যবহার করি, একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করলাম, যে অ্যাম্পলিফায়ারের গেইন হয়তো হচ্ছে পাই, তাই না? এটাকে যদি আমি একটা গেইন ব্লকের ভিতর দিয়ে দিলাম যার গেইন হচ্ছে পাই, তাহলেই তো আউটপুটে আমি এমটি পেয়ে যাবো। মানে কনস্ট্যান্ট গুলো গুণ আকারে থাকলে ওগুলোকে হ্যান্ডেল করা খুব একটা ইস্যু না, কনস্ট্যান্ট গুলো গুণ আকারে থাকলে ওগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি সহজেই। ঠিক আছে, এই তো, এই হচ্ছে তার মানে আমাদের কি বলে রেকটিফায়ার ডিমডুলেটর। এই সার্কিটটার নাম হচ্ছে রেকটিফায়ার ডিমডুলেটর। সার্কিট গুলো কিন্তু একটু মনে রাখতে হবে, আপনাদের এই কোর্সে মোটামুটি বেশ অনেক পদের সার্কিটই আছে, হ্যাঁ, ওগুলো কনফিগারেশন, অপারেশন, এগুলো একটু বুঝতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ভালো যদি আমি বলতে চাই, সস্তার ভিতর সবচেয়ে ভালো পারফর্ম করে, সেটা হচ্ছে এনভেলপ ডিটেক্টর। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করি, হ্যাঁ, আপনারা কেউই কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন না, যাই হোক। তো এনভেলপ ডিটেক্টর আসলে কি করে? এনভেলপ ডিটেক্টর হচ্ছে এনভেলপ ডিটেক্ট করে। এনভেলপ কি ছিল? আমাদের মেসেজ সিগন্যালটাই ছিল এনভেলপ। যদি আপনাদের মনে থেকে থাকে, যখন আমি এখানে আঁকানোর চেষ্টা করতেছিলাম টিএসবি উইথ ক্যারিয়ার, এনভেলপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই যে মানে এই তো আমাদের মেসেজ সিগন্যালটা, আর এই যদি ক্যারিয়ার হয়, ক্যারিয়ারটা অনেক হাই ফ্রিকোয়েন্সি, আসলে এত স্প্রেড করে আঁকানো আমার ঠিক হয় নাই। ক্যারিয়ারটা মূলত অনেক হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তো এই যে, তো যখন আমরা মডুলেট করতাম, মডুলেট করার পরে এই টাইপের একটা জিনিস আমরা পেতাম, এই যে, তাই না? যখন আমরা মডুলেট করে ফেলতাম, মডুলেট করে ফেলার পরে আমরা এই টাইপের একটা জিনিস পেতাম। এটাই হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালের চেহারা ছিল, এই যে এসি প্লাস এমটি কজ ওমেগা। এই যে ডটেড পোর্শন গুলো আমি আঁকানোর ট্রাই করেছিলাম, এটা কি আমরা বলেছিলাম হচ্ছে আমাদের এনভেলপ, তাই না? যে ওই যে আমরা কজ ওমেগা সিটি আঁকানোর ওয়েটা ফলো করেছিলাম, যে কজ ওমেগা সিটি কিভাবে আঁকায়, কজ ওমেগা সিটি আঁকানোর ওয়ে থেকে আমরা এই যে এইটাকে বলতাম হচ্ছে এনভেলপের পোর্শনটা, এই ডটেড লাইন যেটা আর কি, সাদা কালারেরটা বা এই নিচেরটা, উপরে একটা এনভেলপ ছিল। আচ্ছা হ্যাঁ, চাইলে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারেন, প্রায় টাইম হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারেন। ওকে, তো এই
উপরেরটা ছিল একটা এনভেলপ আর নিচেটা ছিল একটা এনভেলপ। দেখেন এই এনভেলপটাই কিন্তু মূলত আমাদের মেসেজ সিগন্যালটা, তাই না? এই যে ফাই এএমটিটা আছে, এই ফাই এএমটির ভেতরে এই ডটেড পোর্শনটা যদি আমি কোনোভাবে ডিটেক্ট করতে পারি, সেটাই কিন্তু আলটিমেটলি আমার মেসেজ সিগন্যালটা। আমাদের মেসেজ সিগন্যালের চেহারা কিন্তু এই টাইপেরই ছিল। মেসেজ সিগন্যালের চেহারা কিন্তু এই টাইপেরই ছিল, তাই না? কাজেই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই এনভেলপটা ডিটেক্ট করা। এনভেলপ ডিটেক্টরটা এই কাজটাই করবে। আমি স্যার একটু কপি করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমার পিসি এখন হ্যাং হ্যাং করা শুরু করছে, খুবই ভালো। এই ছবিটা একটু থাক, ছবিটা কাজে লাগে, এখান থেকে আমি ব্যাখ্যা করতে পারবো সহজ। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের কিন্তু ফাই এএমটি, সবুজ কালারের যেটা আঁকানো আছে এটাই কিন্তু অলরেডি আমাদের ট্রান্সমিটেড সিগন্যালটা, তাই না? এটাই কিন্তু হচ্ছে আমাদের সেই ফাই এএমটি, যেটা আমরা মডুলেট করে পাঠিয়েছি। পাঠানোর পরে এনভেলপ ডিটেক্টর সার্কিটটাও না প্রায় সেম টাইপের, আরো সোজা, আগের থেকে আরো সোজা। যদি এনভেলপ ডিটেক্টর সার্কিটটা আঁকানো ট্রাই করি, একটা ডায়োড এখানে আমরা রাখবো। এখানে ডায়োডটা রেকটিফায়ার হিসেবে কাজ করবে, এখানে সুইচিং মডুলেটরের মতন কাজ করবে না, অ্যাকচুয়াল রেকটিফায়ারের মতনই কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিসিভার সাইডটা। এটা হচ্ছে রিসিভার। রিসিভার মানে এইটাই হচ্ছে আমাদের ফাই এএমটি আর কি। তো রিসিভার রিসিভ করার পর একটা ডায়োডের ভেতর দিয়ে পাঠাবে, তারপরে জাস্ট একটা স্মুদিং ফিল্টার লাগবে, স্মুদিং ফিল্টার। স্মুদিং ফিল্টার বা যদি আমি বলতে চাই এনভেলপ ডিটেক্টর। আমাকে একটু কাইন্ডলি আর কিছুটা টাইম অ্যালাউ করেন, হ্যাঁ? আমি এই পার্টটা একটু শেষ করে দিই, তাহলে আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ নেক্সট টপিকে মুভ করতে পারবো। আপনাদের কারো ক্লাস আছে এখন? আচ্ছা ঠিক আছে, যদি কারো ক্লাস থাকে তাহলে লিভ করতে পারেন, আর না হলে একটু কাইন্ডলি অ্যালাউ করেন। ওকে, তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের ফাই এএমটি থাকবে, এটা একটা ডায়োডের ভিতর দিয়ে পাস করবে। তো এই যে সিগন্যালটা আছে, এটাকে যদি আমরা একটা ডায়োডের ভিতর দিয়ে পাস করাই, তাহলে কি হবে? ওই ডায়োড যেভাবে কাজ করতো, যে শুধুমাত্র পজিটিভ পোর্শনটা থাকবে, বাকি পোর্শন গুলো চলে যাবে, তাই না? তো তাহলে সেই সেই ঘটনাটাই ঘটবে, যে আমাদের এই নেগেটিভ পোর্শনটা, মানে মনে করেন এটাই তো আমাদের ইনপুট অ্যাট ডায়োড। এবার যদি আউটপুট অফ ডায়োড আমরা চিন্তা করার ট্রাই করি, এখানে আমাদের ডায়োডের আউটপুটটা যেটা হবে, এই যে ওয়েভফর্মটা ছিল সেইটাই রেকটিফাইড ভার্সন আমরা পাবো। রেকটিফাইড ভার্সন মানে হচ্ছে এই যে নিচের যে পোর্শন গুলো সেগুলো আর থাকবে না। কালো কালি দিয়ে মুছে দিচ্ছি। এগুলো রেকটিফাইড হয়ে যাবে। ঠিক আছে, মানে ডায়োডটা নিচের জিনিসগুলোকে পাস করতে দিবে না। তাহলে আমাদের উপরের পোর্শনটুকু শুধু থাকবে। উপরের পোর্শনেই তো আমাদের মেসেজ সিগন্যালটা আছে, কাজেই নিচের পোর্শনে তো দরকার নাই, তাই না? এই জন্যই মূলত হচ্ছে আমরা রেকটিফাই করে ফেলাম, এই পার্ট গুলো আর লাগতেছে না আমাদের, কাজে এই পার্ট গুলোকে মুছে দিচ্ছি। এই নিচের এনভেলপটাও আর নাই। ওকে, তাহলে ডায়োড তার কাজ করে ফেললো, ডায়োড তার যে রেকটিফিকেশন, ডায়োড সেই রেকটিফিকেশন কিন্তু করে ফেললো। এখন তাহলে আমাদের কাজ যেটা, কি কাজ?
এখন আমাদের কাজ হচ্ছে ওই এনভেলপটাকে কিভাবে আমরা পেতে পারি। এনভেলপটা তো আলটিমেটলি নাই, আমাদের শুধু গ্রিন কালারের সিগন্যালটা আছে। তো এই গ্রিন কালারের সিগন্যাল থেকে আমরা এনভেলপটাকে কিভাবে পেতে পারি। তো সেই জন্যই হচ্ছে আমরা ওই যে ফিল্টার ক্যাপাসিটরটাই ওই ক্যাপাসিটরটা ইউজ করতেছি, ওটাই মূলত এনভেলপ ডিটেকশনটা করবে আর কি। হ্যাঁ, যে ক্যাপাসিটরের কি কাজ। ক্যাপাসিটরের কাজ হচ্ছে, এই ডটেড লাইনগুলোকে আপাতত মুছে দিচ্ছি তাহলে আমার জন্য ব্যাখ্যা করতে সুবিধা হবে। একটা ক্যাপাসিটরের কাজ হচ্ছে ক্যাপাসিটর চার্জ ধরে রাখতে চায়, ক্যাপাসিটর তার ভেতরে ভোল্টেজ ধরে রাখতে চায়। একটা ক্যাপাসিটরের ভেতর দিয়ে ভোল্টেজটা চেঞ্জ হতে পারে না দ্রুত। ক্যাপাসিটর যে একবার ভোল্টেজে চার্জ হয় সেই চার্জটাও ধরে রাখতে চায়। তাহলে এই যদি আমাদের ওয়েভ ফর্মটা থাকে, হ্যাঁ, এটাকে যখন আমরা একটা ক্যাপাসিটরের ভেতর দিয়ে পাঠাবো, ক্যাপাসিটরটা ফার্স্টে চার্জ হবে। এটাই হচ্ছে আমাদের এই যে আরসি ফিল্টারটা, এটাই আমাদের মূলত এনভেলপ ডিটেক্টর। এই যে পোর্শনটা এটাই এখানে কি রোল প্লে করবে। হ্যাঁ, এটা এখানে হিরো যদি বলতে চাই। এনভেলপ ডিটেক্টরের মেইন ক্যারেক্টার হচ্ছে এই আরসি, যে ক্যাপাসিটর রেজিস্টরটা আছে। হ্যাঁ, তো আরসি সার্কিট যখন থাকে, এই আরসি সার্কিটের চার্জিং ডিসচার্জিং এর একটা ব্যাপার থাকে। হ্যাঁ, চার্জিং ডিসচার্জিং এর ব্যাপার মানে হচ্ছে যে ক্যাপাসিটরটা চার্জ হয় আবার ডিসচার্জ হয়, চার্জ হয় আবার ডিসচার্জ হয়। তো আমি যদি এটাকে একটু কপি করে নেই, যে এবার যদি আমরা চিন্তা করতে চাই আউটপুট অফ আরসি সার্কিট, তাহলে আমি আবার এটাকে একটু কপি করে নেই। এটা হচ্ছে এটা, সব কালো দাগগুলো এখন দেখা যাচ্ছে। দেখা না গেলেও কত কিছু যা আসলে আছে, এটাই হচ্ছে একটা ফ্যাক্ট। আচ্ছা, যাই হোক। তো তাহলে এখন যেটা আমি বলতে চাচ্ছি, আহ আচ্ছা, তো এখন যেটা বলতে চাচ্ছি, ধরেন ক্যাপাসিটর তো চার্জ হলো, তাই না? ক্যাপাসিটর মনে করেন এই ভ্যালুতে চার্জ হলো, চার্জ হওয়ার পরে সে ডিসচার্জ হওয়া শুরু করবে। সে ডিসচার্জ হতে থাকবে হতে থাকবে হতে থাকবে হতে থাকবে, হয়ে আবার যখন এইটা পাবে তখন সে আবার চার্জ হবে। মনে করেন এই ওয়েভ ফর্মটা দেখতে হয় হচ্ছে এরকম। সেটাকে আমি একটু বড় করে দেই। আমার তো এই কালো কালারের দাগগুলো দেখে এখন মনে হচ্ছে এই যে কি জানি একটা গান ছিল না, এই গানের কথা মনে পড়ে যাচ্ছে। যা দেখা যায় আসলে তা সেরকম না। আচ্ছা, তো আহ যে এটা তো চার্জ হবে, ক্যাপাসিটর চার্জ হলো এই পিক ভ্যালুতে, চার্জ হওয়ার পরে ক্যাপাসিটর ডিসচার্জ করা শুরু করবে। ডিসচার্জ হতে থাকবে হতে থাকবে হতে থাকবে, আবার এখানে আসলো, এসে সে আবার চার্জ হবে, হয়ে আবার সে ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, আবার ডিসচার্জ হবে। তো তখন এখানে আবার উঠবে, এখানে আবার চার্জ হবে, ঠিক আছে, হয়ে আবার ডিসচার্জ হবে। তো এইখানে এই চার্জিং ডিসচার্জিংটা কন্ট্রোল করার জন্য আমাদের এই আরসি ফিল্টারটা আর কি ডিজাইন করতে হয় ঠিক মতন। ঠিক মতন ডিজাইন করার অর্থ কি? ঠিক মতন ডিজাইন করার অর্থ হচ্ছে, দেখেন এই পোর্শনটাতে আমাদের মেসেজ সিগন্যালটা কিন্তু ডিস্টর্টেড হয়ে গেছে, তাই না? কারণ আমাদের মেসেজ সিগন্যালের চেহারাটা যদি দেখি, চেহারাটা ছিল হচ্ছে এই টাইপের। তো এই টাইপের অংশটুকু প্রথমে আমরা রিট্রিভ করতে পারছি, এই পাশে যেই চেহারাটুকু ছিল সেই সেরকম ভাবে দেখতে আমরা পাবো। তারপরের যে পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এই পোর্শনে মেসেজ সিগন্যাল যেমন ছিল তেমন আমরা পাই নাই, তাই না? এখানে আমাদের একটা শার্প রাইজ এর দরকার ছিল, তো ওই শার্প রাইজটা কিন্তু আমরা পাই নাই। তো এই এইটার চেঞ্জটা আসলে আরো কমানো যায় যদি আমরা আরো হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল কনসিডার করি। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল কনসিডার করার অর্থ হচ্ছে যে আমরা এগুলো যদি আরো ক্লোজ থাকে একজন আরেকজন, আমাদের এই যে মেসেজ এই ক্যারিয়ার সিগন্যালটা যদি আরো হাই ফ্রিকোয়েন্সি হয় তখন আরো কাছাকাছি চলে আসবে, আরো কাছাকাছি আসলে তখন আমরা মেসেজ সিগন্যালে আরো কাছাকাছি পাবো আর কি, আরো কাছাকাছি রেপ্লিকেট করতে পারবো। ঠিক আছে, এই ডটেড কালারের সাদা যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের এখানকার ফাইনাল আউট। তো এখানে ফাইনাল আউটপুটটা দেখতে পুরোপুরি মেসেজ সিগন্যালের মতন হচ্ছে না, তাই না? এটাকে পুরোপুরি মেসেজ সিগন্যালের মতন হওয়ার জন্য
এই আরসির একটা কন্ডিশন ফলো করতে হয় যে চার্জিং আর ডিসচার্জিংটা একটা রেঞ্জের ভেতরে হতে হয়, খুব ফাস্টও না খুব স্লো না। তো সেটাই হচ্ছে গিয়ে কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন ফর সেটিং আরসি ভ্যালু, রেজিস্টর এন্ড ক্যাপাসিটরের ভ্যালু আর কি। তো সেইটা হচ্ছে একটা বাউন্ডারির ভেতরে হতে হয়, সেই কন্ডিশনটা ছিল এই টাইপের। এই কন্ডিশনটা একটু মনে রাখি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মানে আপনারা যখন ডিজাইন করবেন কোনো সার্কিট, সার্কিট ডিজাইনিং এর ক্ষেত্রে এই আর আর সি এর ভ্যালুটা এটা হতে হয় যে আরসি কে যদি আমি গুণ করি আর আর সি কে, তাহলে এটা মাচ মাচ গ্রেটার দেন 1/ওমেগা সি হতে হয়, আর মাচ মাচ লেস দেন 1/2π/বি হতে হয়। এখানে কার কি পরিচয়? ওমেগা সি হচ্ছে গিয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর এই বিটা হচ্ছে গিয়ে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ। ঠিক আছে, এই কন্ডিশনটা ফুলফিল করতে হয় যে আমি আর আর সি এর ভ্যালু এমন ভাবে চুজ করব যাতে করে সেটা 1/ওমেগা সি চাইতে অনেক বড় হয়, কিন্তু আবার মেসেজ সিগন্যাল যে ব্যান্ডউইথ 1/2π/বি চাইতে ছোট হয় অনেক। ঠিক আছে, এই তো এই কন্ডিশন ফলো করে যদি আমরা আরসি মেইনটেইন করি এবং ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি হাই হয় অনেক, ওমেগা সি ভ্যালু যদি অনেক হাই হয়, তখন আমরা এই এনভেলপ ডিটেকশনটা দিয়ে মেসেজ সিগন্যালটা মোটামুটি পুরোপুরি রিট্রিভ করতে পারি, প্রায় এক্সাক্ট। ঠিক আছে, এই তো এই হচ্ছে এখানে। আচ্ছা, আরেকটা কন্ডিশন ছিল, এটা বলে শেষ করে দিচ্ছি। এইটা একটা কন্ডিশন, আর আরেকটা কন্ডিশন আছে এনভেলপ ডিটেকশনে, সেটা হচ্ছে মিউ লেস দেন 1। হ্যাঁ, এইটা একটা কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন আছে, এটা বলে শেষ করে দিচ্ছি। এনভেলপ ডিটেকশনের জন্য যে আমাদের মডুলেশন ইন্ডেক্স, কন্ডিশন অন মডুলেশন ইন্ডেক্স, মিউটা লেস দেন 1 হতে হয় এই এনভেলপ ডিটেকশনের জন্য। হ্যাঁ, এনভেলপ ডিটেকশনের জন্য মিউটা লেস দেন 1। এই তো এই হচ্ছে মোটামুটি আমাদের এনভেলপ ডিটেকশন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমি ইনশাআল্লাহ আরেকটা ছোট্ট পোর্শন আছে, ওটা 5 মিনিটে শেষ করে দিয়ে আমরা নেক্সট দিন ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারে চলে যাবো, উইথ ক্যারিয়ার থেকে সাপ্রেসড ক্যারিয়ার, ওটা নিয়ে আমরা ডিসকাস করা শুরু করবো। ঠিক আছে, ইনশাআল্লাহ আর 2টা ক্লাস আমার লাগবে, তারপরে এম শেষ করে আমরা একটা কুইজ দিয়ে নিব, তারপরে নেক্সট মুভ করব। ঠিক আছে, ঠিক আছে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কুয়েরি আছে? এখনো তো বেশ কয়েকজন কষ্ট করে ধৈর্য নিয়ে বসে আছে। আমি রেকর্ডিংটা একটু স্টপ করি।